প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, দর্শক এবং যারা ইতোমধ্যে আমাদের আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মাজিদুল ইসলাম রাকিব, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজ জয়কলি একাডেমি কর্তৃক আয়োজিত এবং জয়কলি পাবলিকেশনস কর্তৃক আয়োজিত ইংরেজির একটি সেরা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সুন্দর একটি সন্ধ্যার শুভেচ্ছা। যদি আপনাদের সন্ধ্যা খুব সুন্দর যাচ্ছে, আমার সন্ধ্যা যাচ্ছে খুবই টেনশনে। একদিকে বাংলাদেশের খেলা, অপরদিকে আবার কি বৃষ্টি। ঢাকার মধ্যে আমি বৃষ্টিতে ভিজে তারপরে অনেক কষ্টে ক্লাস নিতে আসলাম যেন আপনাদের ক্লাসটা আমি খুব ভালোভাবে উপহার দিতে পারি। সো যারাই যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন তাদের সবাইকেই ধন্যবাদ যে আপনারাও কষ্ট করে ক্লাসটি দেখছেন। আমরা ক্লাসে অবশ্যই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করি। সো যারা ইতোমধ্যে যুক্ত হয়েছেন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে তা কমেন্টে জানাবেন, এবং ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট লেখাগুলো পড়া যাচ্ছে কিনা তা একটু কমেন্টে জানান। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর দেরি না করি আমরা আমাদের আজকের পড়ার মধ্যে চলে যাই। ওকে, যেহেতু আপনারা শুনতে পাচ্ছেন আমি ধরে নিচ্ছি, সেহেতু আমি নিজেই একটু ক্লাস শেয়ার করি। আপনারাও বন্ধুদেরকে একটু মেনশন করেন যেন বন্ধুরা চলে আসে। এবং আমরা আজকে ইংরেজির লেকচারে প্রায় 7 নম্বরে চলে আসলাম। এর মধ্যে একটি ক্লাস ম্যারাথন ক্লাস হয়েছে, যার মাধ্যমে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ একটা পড়েছিলাম। যারা ইতোমধ্যে আমাদের এই ক্লাসগুলো করেছেন, উপকৃত হয়েছেন, তারা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং তাদেরকে বলবো যে ভাইয়া মনে রাখবেন যে আমাদের এই জয়কলি কর্তৃক আয়োজিত, বিশেষ করে আমার আয়োজিত ইংলিশ বিচিত্রা বইটি যারা সংগ্রহ করছে তাদের সবার জন্য, সারা দেশের সবার জন্য ইংরেজি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আমি। কোথায় দিচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আমার প্রোফাইলে দিয়ে দিয়েছি, বা আপনারা আমার সাথে যুক্ত হতে পারবেন সরাসরি। যারা ইতোমধ্যে এই জায়গায় যুক্ত হননি তারা অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আমি এখনো যুক্ত হইনি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে যুক্ত করে নিয়ে নিব। ঠিক আছে, সো আজকে একটি কমপ্লিটলি ডিফারেন্ট টপিক এবং নতুন টপিক, আমরা জয়কলির পেজের মধ্যে আজকে এই ক্লাসটি করছি। এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের এই ইংরেজি বই যারা সংগ্রহ করেছেন ইংলিশ বিচিত্রা, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি ইংরেজির কোর্স আসছে। যারা এখনও গ্রুপে যুক্ত হননি তারা কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, ওকে, ইতোমধ্যে অনেকেই কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফিরদৌস, ওয়ালাইকুম আসসালাম। আক্তার আছেন, আরও অনেকেই আছেন। সবারই সালাম নিলাম, আশা করি সবাই ভালো আছেন। এবার একটু আমাকে জানান কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, কে কোথায় থেকে আছেন, যুক্ত হয়েছেন, কমেন্টে জানান। জানিয়েছেন? যদি জানিয়ে থাকেন মনে রাখবেন যে আজকের ক্লাসে যারা সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার করে তাদেরকে কিন্তু প্রতি ক্লাসে, এখানে বলা আছে একজন, আমি আজকের ক্লাসে 3 জনকে দিব, কেননা গত ক্লাসের একজন পাওয়া বাকি ছিল। ওই ক্লাসে 2 জন এত বেশি শেয়ার করছে, একজনকে আমি দিতে পারছি আর একজনকে দিতে পারি নাই। সো মনে রাখবেন যে আজকে আমরা ক্লাসে 3 জনকে পুরস্কৃত করব। কয়জন? 3 জনকে পুরস্কৃত করব। এই 3 জন কি কি পাবে? 3 জনের মধ্যে একজন থাকবে সর্বোচ্চ শেয়ারকারী, একজন থাকবে সর্বোচ্চ মেনশনকারী এবং একজন থাকবে সর্বোচ্চ কমেন্টকারী। সবচেয়ে বেশি কমেন্ট, সবচেয়ে বেশি শেয়ার, সবচেয়ে বেশি মেনশন, এরকম 3 জনকে আমরা কি করব? 3টি বই দিব। 3টি বই, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক 3টি বই আর কি। একজন একজন করে 3টি বই পাবেন। সো যারাই আছেন অবশ্যই জানান। ঠিক আছে, কে কোথায় থেকে দেখছেন? জান্নাতুল রূপা আছেন, আলভি আছেন, রংপুর থেকে রয় পুষ্কর, নিরাচাই আছেন, বলছেন কেমন আছেন। দিনাজপুর থেকে আছেন ফারহাদ কমেন্ট করেছেন, শুভ্র পাল, ফরহাদ, আরও অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, সমস্যা নেই, যারা গ্রুপে যুক্ত হতে পারেননি কোনো প্রবলেম নেই, আমি আপনাদের সাথে আছি, অবশ্যই যুক্ত করে নিব। নাদিয়া আছেন বরিশাল থেকে, অনেক দূর দূরান্ত থেকে আপনারা আছেন, আপনাদের সবার জন্যই কিন্তু আজকে ক্লাস। বলে রাখি 3 জন পাবেন পুরস্কার। কয়জন? 3 জন। 3 জন পাবেন পুরস্কার। ঠিক আছে, 3 জন পাবেন পুরস্কার। আমি ক্লাসটি শুরু করার আগে একটু দেখাই যে ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ। আপনারা এই কোশ্চেনে ততক্ষণ অ্যান্সারও করতে পারেন যাতে আমাদের কমেন্ট বাড়ে, স্টুডেন্ট বাড়ে। মালিহা মাহা যশোর থেকে জয়েন হয়েছে। ওকে, ঠিক আছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন তো? ওকে, গুড। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন কিনা আপনারা, যে গ্রুপে আমরা ফ্রি ক্লাস নিব? ঠিক আছে, ভেরি গুড। নীরা ছাই, তোমার নাম আসলে কি? নীরাচি নাকি নীরা ছাই নাকি নীরা ছাতা? ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন, গাবতলী থেকে আছেন, অনেক জায়গা থেকে অনেকজন আছেন, আলিজা আছেন, ভেরি গুড। সো 3 জন পাবেন পুরস্কার। বলে রাখি যে এইটা দেখেন, এই কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে আসছে 23-24 সালে। এটার উত্তর কি হবে? ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন, ভেরি গুড। 3 জন পাবেন পুরস্কার, দেরি করবেন না কেউ। ওকে, এরপরে দেখেন যে একটা শব্দ প্রিজন, প্রিজনের ভার্ব ফর্ম কি? ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসছে 22-23 সালে। সো কোয়েশ্চেন রিপিট হয়, আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, তারপর হচ্ছে চট্টগ্রাম। কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে পরবর্তী পরীক্ষাগুলোতে কোয়েশ্চেন আসছে, এটা কি হতে পারে? ঠিক আছে, এটা গেল ABCD দেখার টাইম। আর কয় সেকেন্ড দিব বলেন? ঠিক আছে, পরবর্তীতে দেখেন দেয়ার আর সেভারেল লাইক ব্লা 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 প্রায়োরিটাইজড, এখানে একটা শব্দ, এটাকে
অ্যান্সার করতে বলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসছে। এরপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের একটা কোয়েশ্চেন, দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাই, এবং এটা খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন। লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এটার উত্তর করেন তো দেখি কোনটা পারেন। আমি এগুলোর উত্তর বলছি না, কেন বলছি না বলবো একটু পরে। এবং এটা দেখেন রিসেন্টলি আসা কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট 20-21। যারা আমাদের এই ফ্রি ইংরেজি কোর্সে, যারা আমাদের ইংরেজি বিচিত্রা বইটি সংগ্রহ করলে ফ্রি ইংরেজি কোর্স পাবেন, এই কোর্সে যুক্ত হতে পারেন নাই, তারা আমাকে ইনবক্স করবেন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভেরি গুড। এবং যারাই আজকে ক্লাসটি করবেন, এই ক্লাস থেকে নিশ্চিত পরীক্ষায় 1 মার্ক কমন পাবেন। আমি আমার আইডি থেকে কমেন্ট করে দিলাম, একটা লাভ রিয়াক্ট দিলাম সাথে, বা একটা লাভ শেপ দিলাম, লাভের উপরে আগুন জ্বলে দিয়ে দিয়েছি। ভেরি গুড। দেখেন মাজেদুল ইসলাম রাকিব থেকে একটু কমেন্ট গিয়েছে, সেই কমেন্টটিকে আপনারা জীবিত রাখুন রিপ্লাই করার মাধ্যমে, তাইলেই হবে। খেয়াল করে দেখেন, এটার অ্যান্সার কি একটু পরে বলবো। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 20-21 সালে সম্প্রতি আসা কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন যেটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 19-20, এটাও ভার্বের একটা কোশ্চেন। বলা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সো এটা একটা ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম নির্ণয় করতে হচ্ছে, ভার্ব থেকে আসছে। আবার খেয়াল করেন যে এটাও একটা ভার্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে গত এপ্রিল মে মাসে পরীক্ষা আসছে। সো হি গেভ আপের পরে কোনটা বসবে? টু প্লে, প্লেইং, অফ প্লে, তারপরে প্লেইড। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসে, এর উত্তর কি হতে পারে কমেন্টে জানান। ভেরি গুড, ওকে গুড। তারপরে দেখেন প্রেজেন্ট ফর্ম অফ লস্ট, রাবিতে আসা। সো এই যে এতগুলো কোশ্চেন ভর্তি পরীক্ষায় আসতেছে, হ্যাঁ, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম মিলে আসতেছে, সাম্প্রতিক কোশ্চেনগুলোর মধ্যে আসতেছে। তাহলে এইরকম একটা টপিক আমরা কি কোনো মতো পড়ে যাব, কোশ্চেন সলভ করব, নাকি বেসিক থেকে পড়লে ভালো হয়? এটা একটু আমাকে বলেন তো। বেসিক থেকে পড়বো? আমি সবসময় আপনাদেরকে বেসিক থেকে পড়াই, এমনভাবে পড়াই যেন এই টপিক থেকে কোনো কোশ্চেন আসলে আপনি খালি বলবেন যে মধু মধু মধু। ঠিক আছে, যে টপিক থেকে পড়লে আপনি চান্স পেয়ে যাবেন, তারপরে আপনার জীবনে আসবে একজন খুব ভালো সকিনা কিংবা কুদ্দুস। ঠিক আছে, সুমাইয়া আক্তার বলছেন ওয়ালাইকুম আসসালাম। আরও অনেকেই কমেন্ট করছেন, সবার নাম আমি ধীরে ধীরে নিব। সো বলেন এইরকম একটা ক্লাস, এইরকম একটা টপিক আমরা বেসিক থেকে পড়বো নাকি শুধু কোশ্চেন সলভ করে চলে যাব? বেসিক থেকে পড়বো, তাই না? সো বেসিক থেকে যেহেতু পড়তে চাই, সেই ক্ষেত্রে আমি শুরুর আগে আবারও বলে দেই যে যারা ক্লাসটি শেয়ার করবেন তারা সবাই পিডিএফ পাবেন ক্লাসের। যারা ক্লাসটি শেয়ার করবেন তারা সবাই পিডিএফ পাবেন, শেয়ার না করলে পিডিএফ পাবেন না। এই পিডিএফ থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন কমন আসবে, এই পিডিএফ থেকেই আসবে। আমি ক্লাসটাকে এইভাবে এত সুন্দর করে সাজাইছি, হ্যাঁ, আপনাকে যদি একটুখানি ঝলক দেখে তাহলে আপনি টের পেয়ে যাবেন। দেখেন কত স্লাইড আছে, এতগুলো স্লাইড পড়লে আপনার ভর্তি পরীক্ষায় কমন পড়বে, এটা আমি মোটামুটি নিশ্চিত। আমি যেভাবে পড়তে বলবো এইভাবে পড়লেই হবে। এর বাইরে যদি আপনি বলেন যে হ্যাঁ সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী যারা থাকবে তাদের জন্য আমার পুরস্কার আছে 3 জন। একজন সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারী একটা বই পাবেন, সর্বোচ্চ সংখ্যক মেনশনকারী একটা বই পাবেন, সর্বোচ্চ সংখ্যক কমেন্টকারী একটা বই পাবেন। ক্লাস শেষে আমাকে ইনবক্স করবেন যদি আপনার মনে হয় যে আপনি সর্বোচ্চ, তাইলে হবে। ওকে, বেসিক থেকে পড়ান, সবাই কমেন্ট করছে বেসিক থেকে পড়ান, ঠিক আছে, গুড। সো আমরা শুরুতে আসি যে ভার্ব কাকে বলে, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়, অ্যান্ড এই কাজটা কমপ্লিটও হতে পারে, ইনকমপ্লিটও হতে পারে। তো ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড নাকি মডিফাইং ওয়ার্ড নাকি কোয়ালিফাইং ওয়ার্ড? কি ওয়ার্ড হবে কমেন্ট করেন তো। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, কোয়ালিফাইং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড নাকি অন্য কোনো ওয়ার্ড? সো ভার্ব ইজ এ কি ওয়ার্ড? ডুইং ওয়ার্ড, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়। কাজটা কমপ্লিটও হতে পারে, ইনকমপ্লিটও হইতে পারে। সেটার একটা সংজ্ঞা আমি এখানে দিয়ে দিছি আমাদের জয়কল ইংলিশ বিচিত্রা বই থেকে। সংজ্ঞা কোনোদিন পরীক্ষায় আসে না, বাট মনে রাখবেন যে মাঝে মধ্যে আসতে পারে। ভার্ব ইজ এ ড্যাশ ওয়ার্ড। এরপরে ভার্বের প্রকারভেদ নিয়ে নানান ধরনের দুশ্চিন্তা, যে ভার্ব আসলে কয় প্রকার ইত্যাদি একটা চিন্তা আমাদের মধ্যে থাকতে হয়, বা আমরা টেনশনে পড়ে যাই। সেখান থেকে দেখেন এখানে, হ্যাঁ, শেয়ার করলে পিডিএফ আমরা পাঠিয়ে দিব, আমার পেজ থেকে পাঠিয়ে দিব। শেয়ার যারা করবেন তারা এখানে পিডিএফ পাবেন, PION, এই যে পায়োনিয়ার্স নামে যে আমার পেজ, এখান থেকে পেয়ে যাবেন, আমার পেজ থেকে আমি পাঠিয়ে দিব। আপাতত খেয়াল করেন, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। ভার্ব কয় প্রকার? নানান ধরনের প্রকারভেদ এখানে আমরা দেখছি। প্রথমত ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কেমন হবে, এর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি। একটা স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব, আর একটা হচ্ছে উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব অথবা হচ্ছে ইরেগুলার, আর একটা হচ্ছে উইক অথবা রেগুলার। ঠিক আছে, এরপরে এই ভার্বটাকে আবার আমরা কাজের ভিত্তিতে, কমপ্লিট করলো নাকি ইনকমপ্লিট করলো এর ভিত্তিতে ফাইনাইট, নন ফাইনাইট দুই ভাগে ভাগ করি। ফাইনাইট ভার্ব যেটা, এর মধ্যে আবার প্রিন্সিপাল আছে, অক্সিলারি আছে,
প্রিন্সিপাল এবং অক্সিলারির মধ্যে দেখেন প্রিন্সিপাল আছে আবার 3 ধরনের, আবার অক্সিলারি আছে 2 ধরনের, পার্ট নন ফাইনাইট ভার্ব আছে এতগুলা, এসবের বাইরেও আরও 7-8টা ভার্ব আছে যেগুলো আমি সবগুলোই পড়াবো। যেমন এগুলোর মধ্যে লেখা নাই পজিটিভ, সাবজাংটিভ, কোয়াজি প্যাসিভ আছে, কগনেট, রিফ্লেক্সিভ ইত্যাদি জিনিসগুলো কিন্তু লেখা নাই। তো আমি ওইগুলোও পড়বো, সবগুলোই পড়াবো, কোনোটাই বাদ দিব না। এখানে লেখা নাই দেখেন, এখানে বলা নাই কি কি। আর কোনো ভার্বের প্রকারভেদ জানেন? যেমন স্ট্যাটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব, ডাইনামিক ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব, মেডিকেল ভর্তি পরীক্ষা আসা একটা কোশ্চেন। সো এগুলো এখানের মধ্যে নাই, আমি আরও কম করে দিয়েছি, জায়গা হয় না আর কি। সো আমি এগুলো 1 বাই 1 প্রত্যেকটাই পড়াবো এবং যা এখানে দেখাবো এখান থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। সো আমরা সবার প্রথমে যাই যে স্ট্রং ভার্ব কাকে বলে। আমরা উইক ভার্ব কাকে বলবো? যার পরে ইডি অথবা ডি কিংবা টি যুক্ত করে পাস্ট ফর্ম তৈরি করি, তাই না? ওকে, যেমন এখানে খেয়াল করে দেখেন স্ট্রং ভার্বের রূপের পরিবর্তন কেমনে হয়। ডি না যুক্ত করে অন্য কিছু হয়ে যায়, যেমন রাইজ, রোজ, রাইজেন, রাইজ, রোজ, রাইজেন, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, ওয়্যার, ওর, ওর্ন। এই যে এটা একটু এর মধ্যে ওয়্যার, ওর, ওর্ন ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ওয়্যার আমি দিলাম, আমি দিব না আরেকটা বিয়ার। এই বিয়ার এর ভার্ব ফর্ম কি, সরি V2 কি হতে পারে, কে বলতে পারে? দেখি বিয়ারের ভার্ব ফর্ম কি, পাস্ট ফর্ম কি, বিয়ারের পাস্ট ফর্ম বা V2 কি? আমরা এখানে একটা ভার্বের 3টা ফর্ম আপাতত পড়ছি, এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সেখান থেকে আমি বলছি বিয়ারের পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, এইটা। পান্না সরকার বলছে নার্সিংয়ের জন্য উপকারী হবে কিনা? ইয়েস, নার্সিংয়ের জন্য উপকারী হবে, অবশ্যই হবে। শুভ্রপাল বলছেন আমি উজ্জ্বল স্কেয়ার থেকে দেখছি, ওকে গুড। একজন বলছে নিঃশ্বাসে আছো তুমি। ভাইয়া তোমাকে বলতে চাই বিশ্বাসে আছো তুমি, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, জীবনেও তুমি, মরণেও তুমি, শুধু তুমি, তুমি, তুমি। জয়কলি ইংলিশ বিচিত্রা, চারপাশে শুধু তুমি আর তুমি। আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন ফ্রি কোর্স পাবেন। শাকিব খানের গান মনে করে দিছে, ওকে, ভেরি গুড, ওকে গুড। তাহলে একজন পারছেন বিয়ারের ভার্ব ফর্ম হবে বিয়ার, বোর, বোর্ন, বিয়ার, বোর, বোর্ন। সবচেয়ে বেশি কমেন্ট করলে কিন্তু পুরস্কার, তো সবচেয়ে বেশি কমেন্ট করেন বেশি বেশি। এই বর্ণ বানানটা কিন্তু BORNE হবে, এই বর্ণ বানান আলাদা এবং বর্ণ বানানটা যে আলাদা, এই জন্য আপনাদেরকে দিয়েছিলাম যে দেখি আপনারা পারেন কিনা, ঠিক আছে? আমরা উইক ভার্বের ক্ষেত্রে কি বললাম, যে উইক ভার্বের পাস্ট করার সময় অথবা পাস্ট পার্টিসিপল করার সময় হয় আমি লাস্টে টি রাখবো, আর না হয় ডি অথবা ইডি রাখবো, বলছি না একটু আগে। সো এগুলো গেল আমাদের উইক ভার্বের এক্সাম্পল, এগুলো গেল কোন ভার্বের এক্সাম্পল? উইক ভার্বের এক্সাম্পল। পরীক্ষায় এগুলো কম আসে, বাট পরীক্ষায় বেশি যেগুলো আসে সেটা হচ্ছে এইটা। দেখেন এই শব্দগুলোর কি নাই, পাস্ট ফর্ম নাই এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এখান থেকে পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যেমন ক্যাস্ট একটা, টেলিকাস্ট একটা, এর পাস্ট ফর্ম নাই, পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, ঠিক আছে? যা আছে তাই এরকমই, যে মানে আছে অবশ্যই পাস্ট ফর্ম, বাট যেরকম আছে সেরকমই হবে উত্তর, ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না, এরকম আরেকটা ভার্ব আপনারা বলতে পারেন, একটা ভার্ব বলবেন যে ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? ভাই গিভের মাধ্যমে জয়কলির বই কি দিবেন? হ্যাঁ, জয়কলির বই দিব, ওকে গুড। ভার্ব টপিক সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসবে, সকল বিশ্ববিদ্যালয়, গুড। নিরাত মাথায় আছে আমার, 2-1 মিস গিয়েছে কারণ খুবই কম্পিটিশন ছিল, আমি খেয়াল করেছি। দেখি আজকে কে পায়, দেখব। 3টি বইয়ের গিভঅ্যাওয়ে ক্লাস আজকে, তিনটি বইয়ের গিভঅ্যাওয়ে ক্লাস, অবশ্যই তোমাদেরকে দেখতে চাই সবাইকে। ওকে, কাট একজন, ভেরি গুড, সুপার। ইশরাত জাহান মিলি কমেন্ট করতে পেরেছে কাট। দেখো তো রিড এর কোনো পাস্ট ফর্ম আছে? রিড, RED, রিড মানে কি? পড়া, গুড। এই তো তোমরা পারো, কাট তোমরা পারছো, রিড তোমরা পারছো, যারা পারো নাই ইটস ওকে, ইটস টোটালি ফাইন। তুমি পড়ার পরে পরীক্ষায় গিয়ে ভুল না করো তাহলেই হবে। তাইলে এইটা যদি প্রশ্ন আসে, যে পারলো ও অ্যান্সার করতে পারবে, তুমি অ্যান্সার করতে পারবে, যায় আসে না, ইটস ওকে, ইটস ফাইন। সো এখন আমি দিলাম, এখন এই ছকগুলা, এই যে এই কয়েকটা পেজ আমি দিছি, এই কয়েকটা পেজ খুব সুন্দর করে দাগায় পড়বা বা লিখে পড়বা, তাহলে কাজে দিবে। হ্যাঁ, লিখে পড়বা, কাজে দিবে। সো এখন রেগুলার ভার্ব গেল, আমরা এখন আমরা 0 থেকে পড়া শুরু করতে পারি বা বেসিক থেকে পড়া শুরু করতে পারি। স্পিড আমরা এখন 0 থেকে পড়া শুরু করতে পারি। 0 থেকে শুরু করার আগে সবাই একবার শেয়ার করেন,
বা কমপক্ষে 3 জন বন্ধুকে মেনশন করেন, তারপর আমি শুরু করি। সবাই সবাই শেয়ার করেন, শেয়ার করে জানেন যে ভাই শেয়ার করেছি, তাহলে কিন্তু পিডিএফ পাবেন, নাহলে কিন্তু পিডিএফ পাবেন না রে। ঠিক আছে, কেউ যদি পিডিএফ না পান কিংবা আমাদের গ্রুপে যুক্ত না হয়ে থাকেন, সেক্ষেত্রে ক্লাস শেষ পর্যন্ত করবেন, শেষ পর্যন্ত না করলে গ্রুপে যুক্ত হতে পারবেন না। এরপরে ইহা আমার ব্যক্তিগত নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে। দিস ইজ মাই নাম্বার 01309424372। আমার একটাই মাত্র সিম, এটা সবার জন্য ওপেন। হ্যাঁ, আপনাদের ভর্তি পরীক্ষার সময় অবশ্যই সবার জন্য ওপেন। কেন? কারণ আমি চাই আপনারা আমার থেকে সহযোগিতা পান। ঠিক আছে, এই নাম্বারে পড়াশোনা করার জন্য যে কোনো ধরনের মেসেজ দেওয়া যাবে, আমি সুযোগ পেলেই আপনাদেরকে জানাবো। শুধু বিয়ে করার জন্য কোনো মেসেজ দেওয়া যাবে না, স্যার আপনি কি ফ্রি, আপনি কি সিঙ্গেল, আপনি কি হচ্ছে স্যার আপনার জীবন কি একা, এই ধরনের কোনো মেসেজ না পাঠালে আপনি যে কোনো পড়াশোনার জন্য মেসেজ পাঠাতে পারবেন। সো দুষ্ট কোনো মেসেজ পাঠাবেন না। গত 2 দিন 3টাকে ব্লক করা লাগছে, এরকম করবেন না। ঠিক আছে, এর বাইরে আমি বলি যে আমরা এখন ভার্ব পড়া শুরু করছি। কি পড়া? ভার্ব। ভার্ব কাকে বলে? কাজ করাকেই ভার্ব বলে। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, এটা আপনারা আমাকে বলেছেন। ভার্বকে, একটা ভার্ব মিনিং কমপ্লিট করলো কি করলো না, এর উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা ভার্ব মিনিং কমপ্লিট করতে পারছে নাকি পারে না, এর উপর ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। আপনারা একটু আমাকে বাংলায় বলেন তো, ফাইনাইটের বাংলা কি? ফাইনাইটের বাংলা কি? ওকে, আলিজা বলছেন ক্লাস কি লাইভে হবে? সব লাইভে হবে, কোনো কিছু রেকর্ডেড হবে না, সব লাইভে হবে। ঠিক আছে, সো একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। সো আমি যে বললাম 2-3 জনকে আমি ব্লক করেছি, এদের মধ্যে ছেলেও ছিল। একটা ছেলে বলতেছে যে ভাইয়া আপনার পছন্দের কোনো ছাত্রী হবে, চর দিব 2টা। তোকে বলছি ভর্তি পরীক্ষার পরে সকিনা খুঁজবি, তুই ভর্তি পরীক্ষার আগে সকিনা খুঁজিস কেন? সো পরে খুঁজবেন। ঠিক আছে, ভেরি গুড। সো আমরা মাহফুজা বলছেন রিপ্লাই নাকি করিনি। আচ্ছা, অবশ্যই করব। আজকে ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম এবং আমি জ্বরে আক্রান্ত। আমি একটু আগেও এই মুখের মধ্যে অক্সিজেন মাস্ক নিয়ে বসেছিলাম। সো সেখান থেকে আমি আসছি। খেয়াল করেন, একটা হচ্ছে ফাইনাইট মানে সমাপিকা ক্রিয়া, আর একটা নন ফাইনাইট মানে অসমাপিকা। সমাপিকা অর্থ কি? যা সমাপন করে, যা কমপ্লিট করে, যা কি করে? কমপ্লিট করে। যেমন আমি একটা বাক্য লিখলাম যে বৃষ্টি থামলে, বৃষ্টি থামলে ডট 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 ডট, বৃষ্টি থামলে ডট ডট ডট। কি হবে উত্তর? দেখেন, আমার মনে হচ্ছে যে থামা একটা ভার্ব, কারণ থামার ইংরেজি কি? স্টপ। থামার ইংরেজি স্টপ কিনা? ভার্ব। এখন বৃষ্টি থামলে বলার পরে আমি যে শূন্যস্থান রাখছি, বাক্যটা কি কমপ্লিট হয়েছে? হয় নাই। এরপর আমার আরও কিছু শোনার আগ্রহ আসতেছে। সো এখানে স্টপ যে ভার্বটা আছে, এই ভার্বটা মিনিং কমপ্লিট করে? কমপ্লিট করে না। যে ভার্ব মিনিং কমপ্লিট করে না, যে ভার্ব শোনার পরে আমার আরও আগ্রহ আসে, এটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। এটাকে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এই বাক্যে এই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেহেতু মিনিং কমপ্লিট করে নাই। এবার আমি বললাম যে বৃষ্টি থামলে খেলবো। বৃষ্টি থামলে কি করব? খেলবো। এই ভার্বটা আসার কারণে বাক্যের মিনিং কমপ্লিট হয়েছে না? এই ভার্বটা আসার কারণে যেহেতু বাক্যের মিনিংটা কমপ্লিট হয়ে গেছে, এবার বলেন তো এই ভার্বটা সমাপিকা নাকি অসমাপিকা? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট। ঠিক আছে, ভেরি গুড। এরপরে দেখেন, আমরা এই ফাইনাইট ভার্বের, এটা তো বাংলায় পড়লাম, ইংরেজিতে কেমনে পড়তে পারি? সো বাংলায় এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর বাংলায় এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সহজ হয়ে গেল, আপনাদেরকে বাংলায় একটু পড়াই নিলাম। বাংলার স্যার মন খারাপ করেন না। এবার দেখেন আমরা ইংরেজিতে এটাকে কিভাবে পড়তে পারি। হি ওয়ান্টস টু বাই এ কার। এই বাক্যে 2টা ভার্ব আছে। কোন 2টা ভার্ব আছে বলেন তো? ভার্ব 2টা কি কি? কমেন্টে জানান, কমেন্টে জানান ভার্ব 2টা কি কি। ওকে, গুড, কমেন্টে জানান। হ্যাঁ আমি ভালো আছি ভাইয়া, অবশ্যই ভালো আছি, অনেক অনেক ভালো আছি। সো যারা যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হন না, ইংরেজি ফ্রি কোর্সে অবশ্যই যুক্ত হয়ে নেবেন, ওখান থেকে দেখতে পারবেন সব কিছু। গুড, ভেরি গুড। হি ওয়ান্টস টু বাই এ কার, এর মধ্যে ভার্ব আছে 2টা। একটা হচ্ছে ওয়ান্টস এর নিচে দাগ, আর একটা হচ্ছে বাই এর নিচে দাগ। খেয়াল করেন, এইটা একটা প্রেজেন্ট টেন্স, যে সে একটি গাড়ি কিনতে চায়। সে একটি কি কিনতে চায়? গাড়ি কিনতে চায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই অনুযায়ী সাবজেক্টকে যদি মানতো, তাহলে এটা ওয়ান্টস হয়েছে, কারেক্ট। এখন বাইটা কি সাবজেক্টকে মানছে? মানে নাই। বাইজ হতো তাইলে, মানে নাই। সো খেয়াল করলে আমি দেখব যে একটা জিনিস যেটা পার্সনকে মানতেছে, টেন্স মানতেছে কোন ভার্ব? যে ভার্বটা টেন্স মেনে চলে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বা বাংলার মতো করে মিনিং দিয়ে পড়ি, প্রথমে বাংলার মতো করে মিনিং দিয়ে পড়ি। যেমন আমি এখান থেকে যদি টু বাই বাদ দিয়ে দিই, হ্যাঁ, আমি এখানে টু বাই ঢেকে রাখলাম,
হি ওয়ান্টস এ কার, সে একটি কি চায়, সে একটি গাড়ি চায়। বাক্য তো হয়েছে, কমপ্লিট হয়েছে। বাট আমি ওয়ান্টস বাদ দিলাম, আমি দেখলাম হি টু বাই এ কার, সে একটি গাড়ি কিনতে, মিনিং কমপ্লিট হয়, সে একটি গাড়ি কিনতে। তাহলে ওয়ান্টস এবং বাই কোনটা মিনিং কমপ্লিট করে, ওয়ান্টস এবং বাই কোনটা মিনিং কমপ্লিট করে, ওয়ান্টস মিনিংটা কমপ্লিট করছে, ওয়ান্টস কি করছে, মিনিং কমপ্লিট করছে। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা মিনিং কমপ্লিট করে নাই, এটা হবে নন ফাইনাইট ভার্ব, এটা কি হবে, নন ফাইনাইট। এবার দেখেন এটা টেন্স ফলো করেছে, টেন্স ফলো করেছে কিনা, করেছে। এর টেন্স ফলো করে নাই, এস বাই এস যুক্ত হয় নাই, পার্সন ফলো করে নাই। আমি হি এর জায়গায় যদি আই বসাইতাম তাহলে ওয়ান্ট হইতো, বাট এটা কোনো পরিবর্তন হইতো না। আমি যদি পাস্ট টেন্স করতাম তাহলে ওয়ান্টেড হইতো, কিন্তু এইটার কোনো পরিবর্তন হতো না। কোনো পরিবর্তন হতো, পরিবর্তন হতো না। যেহেতু এর কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে নন ফাইনাইট ভার্ব আপনি বলতে পারেন। সো আমরা যদি আবার শুরু থেকে খাতায় নোট করব, যারা খাতায় যারা নোট করবেন তারা অবশ্যই আমাকে নোট পাঠাবেন, পুরস্কার পাওয়ার চান্স তাদের বেশি। সো ফাইনাইট একটা সুন্দর করে নোট করবেন, নীল কালি লাল কালি, তারপরে পাঠাবেন আমার কাছে। ফাইনাইট একটা, নন ফাইনাইট একটা, খেয়াল করে দেখেন, ফাইনাইট একটা, নন ফাইনাইট একটা, পাইছি? তো ফাইনাইট মানে কি, মিনিং অর্থ সম্পূর্ণ করে, এমনি নোট করবেন যে অর্থ সম্পূর্ণ করে, অর্থ সম্পূর্ণ করে, অর্থ সম্পূর্ণ করে না। তারপরে কি, টেন্স মেনে চলে, এভাবে লিখবেন যে টেন্স মেনে চলে, টেন্স মানে না। এই পাশে আবার লিখবেন যে পার্সন টেন্স নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। এবার আমাকে একটু বলেন, আমি এখানে ওয়ান্ট দিছি, ওয়ান্ট, ওয়ান্ট ভার্বটা, ওয়ান্ট ভার্বটা স্ট্রং নাকি উইক ভার্ব, ওয়ান্ট ভার্বটা স্ট্রং নাকি উইক ভার্ব? সো আমরা ছিলাম যে ফাইনাইট ভার্ব পার্সন টেন্স ও নাম্বার অনুযায়ী পরিবর্তন করা যায়, নন ফাইনাইট ভার্ব পার্সন টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন করা যায় না। মনে থাকবে, নন ফাইনাইট ভার্ব পার্সন টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন করা যায় না। কিছু ব্যাক ক্লাসে, ক্লাসের মধ্যে মেসেজ করতেছে, ভাই আমরা কি পাবো না রে, ক্লাস শেষে মেসেজ কর, এখন ব্যস্ত আছি না ক্লাসের মধ্যে। ঠিক আছে, তাহলে অর্থ সম্পূর্ণ করে ফাইনাইট ভার্ব, অর্থ সম্পূর্ণ করে না নন ফাইনাইট ভার্ব। টেন্স মেনে চলে ফাইনাইট, টেন্স মানে না নন ফাইনাইট। পার্সন টেন্স এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয় ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বে কোনো পরিবর্তন হয় না। এটা ছকে সুন্দর করে লিখে আমাকে পাঠাবেন। সো খেয়াল করলে দেখব এটা একটা উইক ভার্ব। কেন? এরপরে ইডি যুক্ত করতে হয়, উইক ভার্বের পরে কি যুক্ত করতে হয়, ইডি যুক্ত করতে হয়, মনে থাকবে? ঠিক আছে, ভেরি গুড। সো এটা গেল ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট এবং নন ফাইনাইট বুঝছেন? যারা বুঝছেন কমেন্টে জানান, যারা বুঝছেন কমেন্টে জানান। ঠিক আছে, সো ফাইনাইট এবং নন ফাইনাইট পড়তে গেলে আর একটা বিপদ হয়, সেই বিপদটা আমি এখন ক্লিয়ার করে আপনাদেরকে দিব। কেমনে ক্লিয়ার করব? দেখেন, প্রথমে একটা বাক্য লিখি, যে আমি লিখলাম বাক্যটা কমপ্লিটিং দ্য ওয়ার্ক, completing the work I bought a swimming pool with a broken heart। এই বাক্যের মধ্যে আপনি যদি ভার্ব খুঁজতে যান, এই বাক্যের মধ্যে আপনি যদি ভার্ব খুঁজতে যান, ভার্ব কতগুলো পাবেন দেখেন। সবার প্রথমে ভার্ব পাবেন হচ্ছে ব্রোকেন, তার এখানে পাবেন সুইমিং, দেন পাবেন বট, তারপর পাবেন কমপ্লিটিং। পাইছেন? কয়টা ভার্ব পাইছেন? 1 2 3 4। কোন ভার্বটা ফাইনাইট আর কোন ভার্বটা নন ফাইনাইট এটা একটু আমাকে কমেন্টে জানাবেন। কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট কমেন্টে দ্রুত জানান, দেখতে চাই, সবার কমেন্ট চাই। ওকে, গুড, ক্লিয়ার, বুঝতে পারছেন। এবং আমাদের কিন্তু এই ক্লাসের মধ্যে পড়াচ্ছি, এটা হচ্ছে একটা দোষ, যে কারণে একটু আগে 120 জন ছিল, এখন অডিয়েন্স কমে যাচ্ছে। সো আপনারা যারাই চলে যাবেন তারাই লস করবেন। এবং ভার্ব যে পারবে না সে টেন্স পারবে না, ভার্ব যে পারবে না সে ট্রান্সলেশন পারবে না, ভার্ব যে পারবে না সে রাইট ফর্ম অফ ভার্ব পারবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারবে না, সে বাক্য গঠন করতে পারবে না। সো বাক্য গঠন করার জন্য মূল এলিমেন্ট হচ্ছে ভার্ব, সেটা যদি আপনি না পারেন কেমনে রিটেন পারবেন? গুড, ভেরি গুড। তাহলে কমপ্লিটিং দ্য ওয়ার্ক আই বট এ সুইমিং পুল উইথ এ ব্রোকেন হার্ট, এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে কোন ভার্বটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। খেয়াল করেন, আপনারা অ্যান্সার করতে থাকেন। আমরা জানি একটা ভার্বের 3টা ফর্ম আছে মূলত। একটা ভার্বের 3টা ফর্ম কি হয়? একটা ভার্বের বেস ফর্ম আছে,
না ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না? এটাকে আমরা বলি V1, কি বলি? V1। আবার V2 কোনটা? ভার্বের পাস্ট ফর্মকে আমরা V2 বলি, বলি কি না? বলি। ভার্বের পাস্ট ফর্মকে আমরা V2 বলি। এরপর আসেন V3। V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল না? গুড। এরপরে V4। V4 বলে আপনাদের বইয়ে কিছু নাই, V4 বলে আপনাদের বইয়ে কিছু নাই, আমি সহজ করে দিচ্ছি। হ্যাঁ, অনলাইনে অনেক ভাইরা এভাবে পড়ান, সো এটা যে আমার নিজস্ব টেকনিক এরকম না, আপনি মনে রাখবেন যে V4 কোনটা? ভার্বের সাথে আইএনজি। V4 কোনটা? ভার্বের সাথে আইএনজি। এরপরে দেখেন V5 বলেও কিছু নাই, বাট আপনি এভাবে মনে রাখবেন যে V5 দ্বারা আমি বলতে পারি 2 প্লাস ভার্ব। V5 দ্বারা কি বলতে পারি? 2 প্লাস ভার্ব। আবার V6 দ্বারা আমি কি বলতে পারি? V6 দ্বারা আমি বলতে পারি হ্যাভিং প্লাস V3। V6 দ্বারা আমি কি বলতে পারি? হ্যাভিং প্লাস V3। মনে থাকবে? সো V1 দ্বারা আমি বলতেছি ভার্বের বেস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 দ্বারা ভার্বের পাস্ট ফর্ম, V3 দ্বারা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 দ্বারা বোঝায় ভার্বের সাথে আইএনজি, আবার V5 দ্বারা বোঝায় 2 প্লাস ভার্ব, V6 দ্বারা হ্যাভিং প্লাস V3। আমি এগুলো কেন লিখলাম? দেখেন এইচএসসি 27 ব্যাচের একজন বাচ্চা কারেক্ট করে ফেলছে সবগুলা, সো আমাদেরকেও বাকিদেরকেও পারতে হবে। ঠিক আছে, আমি বলছি কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, জিরান ট্রেন্ড কম করলেও চলবে। আমরা এভাবে মনে রাখবো যে V1 V2 অলওয়েজ ফাইনাইট। V1 V2 কি? এই যে দুইটা আছে, এই দুইটা সবসময় ফাইনাইট। V1 V2 সবসময় ফাইনাইট। আবার V5 V6 সবসময় নন ফাইনাইট। মাথায় রাখবো V1 V2 ফাইনাইট, V5 V6 সবসময় নন ফাইনাইট। তাহলে বাকি আছে কারা? বাকি আছে V3 আর V4। সো V3 আর V4কে কি করতে পারি আমরা এখন? এটা হচ্ছে কথা। আমরা মনে রাখবো যে V3 আর V4 হচ্ছে এতিম। এটা কারা? এতিম। সো V1 V2 একা একা বসতে পারে, এই জন্য এটা ফাইনাইট। V3 V4 কি করব আমরা? এতিম বলছি ওদেরকে। আবার V5 V6 হচ্ছে নন ফাইনাইট। V5 V6 কি? নন ফাইনাইট। মনে রাখবো কেমন? তাইলে এটা এতিম দ্বারা কি বোঝায়? এতিম দ্বারা হচ্ছে যদি অক্সিলারি ভার্বের পরে বসে, কার পরে? অক্সিলারি ভার্বের পরে যদি V3 বা V4 বসে তখন ফাইনাইট, বাকি সকল ক্ষেত্রে নন ফাইনাইট। সো অক্সিলারি ভার্ব ছাড়া বসলে নন ফাইনাইট, অক্সিলারি ভার্ব সহ বসলে ফাইনাইট। মনে থাকবে? যেমন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস ফাইনাইট ভার্ব। আই অ্যাম গোয়িং টু স্কুল ফাইনাইট ভার্ব। শি ইজ মিটিং মি ফাইনাইট ভার্ব। ঠিক আছে। আবার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফাইনাইট ভার্ব। শুধু ডান দ্য ওয়ার্ক নন ফাইনাইট ভার্ব। মনে থাকবে? সো এবার আপনাদেরকে আমি নির্ণয় করতে দিই যে V1 V2 ফাইনাইট, V5 V6 সবসময় নন ফাইনাইট, V3 V4 হচ্ছে এতিম। আপনাদেরকে উপর থেকে নির্ণয় করতে হবে। খেয়াল করেন এটা কমপ্লিট ভার্বের সাথে আইএনজি কিনা? আইএনজি। তাহলে V4 কিনা? V4 না। V4 মানে কি? এতিম। এর আগে অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হবে? নন ফাইনাইট। অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হবে? নন ফাইনাইট। বট, এটা V2 না? V2 মানে কি? অলওয়েজ। V2 মানে কি? অলওয়েজ ফাইনাইট। আবার সুইমিংটা কি হবে তাহলে? কমেন্টে জানান তো সুইমিং কোনটা? ঠিক আছে, সুইমিং কি হবে? সুইমিংটা দেখেন ভার্বের সাথে আইএনজি কিনা? সুইমিং ভার্বের সাথে আইএনজি। সুইমিং যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে এটা এতিম। এর আগে অক্সিলারি ভার্ব আছে? কোন অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই এবং এতিম, তাহলে এটা হবে কি? নন ফাইনাইট। এটা কি হবে? নন ফাইনাইট। এবার আসেন এই ব্রোকেন হার্ট পাইছেন? যখন পাইছেন ব্রোকেন, এই ব্রোকেনটা V3 কিনা? ব্রোকেন কি? V3। যেহেতু ব্রোকেনটা V3 সেহেতু এটা কি হবে? নন ফাইনাইট। যেহেতু ব্রোকেন V3 এটা কি হবে? নন ফাইনাইট কিনা? যেহেতু ব্রোকেন V3 এটা কি হবে? নন ফাইনাইট। কারো ডাউট আছে? ডাউট আছে? সো ব্রোকেনটা হবে নন ফাইনাইট। খেয়াল করবো আবার V1 V2 ফাইনাইট, V5 V6 নন ফাইনাইট, V3 V4 এতিম। অক্সিলারি ভার্ব যদি এর আগে বসে তাহলে ফাইনাইট, অক্সিলারি ভার্ব না বসলে নন ফাইনাইট। আপনাদেরকে এইভাবে কেউ শিখাইছে? শর্টকাট দিয়ে আপনারা ক্লাস করেছেন এর আগে এরকম? খুব একটা পান নাই বললেই চলে, তাই না? সেখান থেকে আমি আপনাদের জন্য এই সুবিধাটা করে রাখছি। আসসালামু আলাইকুম। কে বলছেন? কে বলছেন? আমি ক্লাসে আছি ভাই, পরে কল দিব। কে বলছেন একটু বলেন। এটা ক্লাসে আছি, পরে কল কর। খেয়াল করেন। সো এই যে এভাবে আমি সহজেই বের করতে পারি যে কোনটা ফাইনাইট কোনটা
নন ফাইনাইট, মনে থাকবে? সো আমরা ছক পড়া শুরু করলাম যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এবং এখান থেকে আপনি জানবেন, আমার সাথে কমেন্ট করেন, ফাইনাইট ভার্ব যেখানে থাকবে সেটা ক্লজ, ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ, ফাইনাইট ভার্ব থাকলে কি ক্লজ, ফাইনাইট ভার্ব থাকলে কি ক্লজ, ফাইনাইট ভার্ব না থাকলে ফ্রেজ, ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ, ফাইনাইট ভার্ব না থাকলে ফ্রেজ, ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ, না থাকলে ফ্রেজ, মনে থাকবে? সো এই বাক্যের মধ্যে ক্লজ অংশ কোনটা? এই কমপ্লিটিং দ্য ওয়ার্ক কি ক্লজ নাকি ফ্রেজ বলেন তো? কমপ্লিটিং দ্য ওয়ার্ক এই অংশটাকে আমি বললাম এ অংশ, আপনি এ ডট দিয়ে লিখবেন ক্লজ নাকি ফ্রেজ। আবার আই বট এ সুইমিং পুল উইথ এ ব্রোকেন হার্ট, আমি এখান থেকে আই বট এ সুইমিং পুল পর্যন্ত লিখলাম। এই আই বট এ সুইমিং পুলের মধ্যে ক্লজ আছে নাকি নাই লিখবেন, যে বি নাম্বারে ক্লজ আছে নাকি নাই। তারপর এ ব্রোকেন হার্ট, এই এ ব্রোকেন হার্ট অংশটাকে আমি দিলাম সি নাম্বার, এ ব্রোকেন হার্টটাকে আমি দিলাম সি নাম্বার, এখানে ফাইনাইট ভার্ব নেই, তাহলে এই সি নাম্বারটা ডট দিয়ে লিখবেন যে এটা কি ক্লজ নাকি ফ্রেজ। এ বি সি দিয়ে দ্রুত বলেন। দ্রুত কমেন্টে জানান। শুভ্র মায়ের হবে, মায়ের ক্লাসের মধ্যে ফাজলামি করিস, লাইভে যুক্ত হয়ে তারপরে এগুলো করিস, ঠিক আছে? হ্যাঁ, একজন বলছেন উদ্ভাসে এগুলো ক্লাস করেছেন আপনি। উদ্ভাসটা শুধু যেখানে আমি ক্লাস নিয়েছি, ভার্বের ক্লাস পড়ালে আমি এভাবেই সুন্দর করে আগে বুঝে বুঝে তারপরে পড়িয়েছি। সো যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লজ, যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না সেটা হচ্ছে কি ফ্রেজ, মনে থাকবে? সো এ নাম্বারটা এসে এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে একটা এতিম আছে, ওর আগে অক্সিলারি নাই, নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা হবে ফ্রেজ এ নাম্বার। বি নাম্বারটা একটা ফাইনাইট ভার্ব আছে, সেটা একটা ক্লজ। আবার এ সুইমিং পুল অংশে একটা ফ্রেজ আছে। আবার সি নাম্বারে এ ব্রোকেন হার্ট, এর এখানে একটা কি আছে, ক্লজ আছে নাকি ফ্রেজ? ফ্রেজ। ওকে, গুড, মনে থাকবে? ঠিক আছে, গুড। আমরা আজকে ইংরেজি ক্লাস করতেছি, বাংলা ক্লাস শেয়ার করে তো পুরস্কার পাবা না। বাংলা ক্লাসে টিচার পুরস্কার দেবে বাংলার, আমি ইংরেজি ক্লাসে ইংরেজি শেয়ার করো তাই পুরস্কার পাবা। ওকে, সো আমি বললাম যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা খুঁজে বের করতে হবে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা খুঁজে বের করতে হবে? হ্যাঁ, এবং এটা বাক্য যদি কমপ্লিট হয় তাহলে ক্লজ আছে নাকি ফ্রেজ আছে এটা বলতে হবে, মানে ক্লজ আছে কি না এই বাক্যতে। ওকে, যদি ক্লজ, অবশ্যই একটা বাক্য, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কত কিছুই তো পাচ্ছি। সো এখন বলেন যে এই বাক্যে ফাইনাইট ভার্ব কোনটা? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, গুড। হ্যান্ড নোট কোন গ্রুপে দিতে হবে? আপু হ্যান্ড নোট আমাকে ইনবক্সে দিলেও চলবে কিংবা পায়োনিয়ার্সের পেজে দিলেও চলবে। গুড, ভেরি গুড, কমেন্টে জানান। পেয়েছেন? ঠিক আছে, এবার খেয়াল করলে আপনি টের পাবেন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এর মধ্যে সুইমিংটা একটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। V4 না, এতিম, এতিমের আগে কিছু আছে নাই, সো এটা হচ্ছে নন ফাইনাইট। এটা কি নন ফাইনাইট। ইজটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোন ভার্বের? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কি হবে? ফাইনাইট। এবার বি ভার্বগুলো কোনগুলো একটু কমেন্টে জানান তো, বি ভার্ব কোনগুলা? বি ভার্ব কোনগুলো একটু কমেন্টে জানান। বি ভার্ব কোনগুলা? কে বলছেন উদ্ভাসে আপনার ক্লাস করছি? এইচএসসি 27 ব্যাচ, ঠিক আছে, 26 আছে, 27 আছে, অনেকেই আছে, ভেরি গুড। আমরা এখন থেকে মাথায় রাখবো এগুলা, যে কি মাথায় রাখবো, যে আমরা এই যে আগের পেজটা পড়েছি যে V1 V2 সবসময় ফাইনাইট, V3 V4 সবসময় নন এতিম, আবার V5 V6 সবসময় নন ফাইনাইট, V1 V2 সবসময় ফাইনাইট, V5 V6 সবসময় নন ফাইনাইট, আর V3 V4 হচ্ছে এতিম। গুড, তাহলে তোমরা এটা পারছো, ভেরি গুড, পারো, এটাই আমরা চাই। খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে কি পড়ছিলাম, আমরা যে ছকটা দিয়েছিলাম সেই ছকের মধ্যে পড়ছিলাম যে ফাইনাইট ভার্বটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ফাইনাইট ভার্বটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাবে, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব কোনটা ভাইয়া? বাক্যের একমাত্র মূল ভার্ব যেটা, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। মাঝে মধ্যে অক্সিলারি ভার্ব নিজেও প্রিন্সিপাল ভার্ব হয়ে যেতে পারে। অক্সিলারি ভার্ব কোনটা তাহলে? টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বকে যেটা সহায়তা করে এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। অক্সিলারি ভার্বের মধ্যে প্রাইমারি আছে, মডাল আছে।
আবার প্রিন্সিপাল ভার্বের মধ্যে ট্রানজিটিভ আছে, ইনট্রানজিটিভ আছে, লিঙ্কিং আছে। এর মধ্যে আমি জানতে চাই ট্রানজিটিভের বাংলা কি, ইনট্রানজিটিভের বাংলা কি? কমেন্টে জানাও। ট্রানজিটিভের বাংলা কি, ইনট্রানজিটিভের বাংলা কি? সবাই কমেন্টে জানাও। ঠিক আছে, ট্রানজিটিভের বাংলা কি, ইনট্রানজিটিভের বাংলা কি? দ্রুত। জানাইছো? গুড। এতে পারছো ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক, ইনট্রানজিটিভের বাংলা হচ্ছে অকর্মক। আমরা এখান থেকে প্রথমে শুরু করি যে অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো আসলে। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো সেটা দিয়ে শুরু করি, কারণ অক্সিলিয়ারি ভার্ব তোমরা একটু পারবা টুকটাক। সেখান থেকে আমি শুরু করব, কোনো মিস হবে না ইনশাআল্লাহ। পারবা বলে আমার বিশ্বাস। অক্সিলিয়ারি ভার্ব তোমরা পারবা, এটা আমি বিশ্বাস করি। দেখা যাক। সো আমরা মূলত আসি প্রিন্সিপাল ভার্ব কোনটা, বাক্যের যে কোনো ভার্ব যেটা মেইন ভার্ব ওইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে টেন্স গঠনে যেটা সহায়তা করে ওইটা। অক্সিলিয়ারি ভার্বকে আবার মডেল ভার্বেও আছে, সেখান থেকে আসি। অক্সিলারি লেখা দেখা যাচ্ছে? ওকে, দেখা যদি যায় ভেরি গুড। আমরা একটু কালি চেঞ্জ করে নিই। দেখব আমরা প্রিন্সিপাল পাচ্ছি, অক্সিলারি পাচ্ছি, আবার মডেল অক্সিলারি পাচ্ছি, তাই না? সো অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের জন্য পড়ার ইম্পর্টেন্ট কোনটা? একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো একটু কমেন্টে জানাও। এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং। আবার হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনগুলো কমেন্টে জানাও। টু ডু ভার্ব কোনগুলো এটাও কমেন্টে জানাও। সো টু বি পাইলাম, টু হ্যাভ পাইলাম, টু ডু পাইলাম। আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি হচ্ছে এই সবগুলো ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ, কোনোটাকে আমি কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ বলতে পারবো না, কারণ টেন্স গঠন করব যখন তখন এখান থেকে লাগবে, বাক্য গঠন করবে যখন তখন এখান থেকে লাগবে, প্যারাগ্রাফ যখন লিখবো তখন এখান থেকে লাগবে। মনে থাকবে? গুড। তো এবার খেয়াল করে দেখেন যে টু বি ভার্ব কোনগুলো। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। ডাউট আছে? ওকে, আমরা এটা মনে রাখবো যে এগুলো প্যাসিভ বাক্যেও হইতে পারে, আবার অ্যাক্টিভ বাক্যেও হইতে পারে। টু হ্যাভ কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু কোনগুলো? ডু, ডিড। ডু এর জন্য আবার ডাজও বসতে পারে, প্রেজেন্ট টেন্স হইলে হইতে পারে ডান। মডেল কোনগুলা? মডেল কে কয়টা লিখতে পারে দেখতে চাই। ওকে, আপনি যখন মডেল পড়বেন এরপর আবার সেমি মডেল পাবেন। মডেলের পর আবার কি পাবেন? সেমি মডেল। মডেলের পরে কি পাবেন? সেমি মডেল। কে বলছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্যার কল দিছে, কলেজে উড়ে গেছিল, স্যার কল দিছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি ওটা দেখব। স্যার একটা কাজ দিছেন, এই কাজটা করব, ক্লাসের মধ্যেই করতে পারি বললেই চলে, দেখি কি করা যায়। ওকে, দ্রুত জানান, কমেন্টে জানান যে কোনটা কি হবে। মডেল অক্সিলারি কোনগুলো, সেমি মডেল কোনগুলো, কে কে বলতে পারে যে সেমি মডেল জিনিসটা কি? ঠিক আছে, আপনারা যখন জয়কলির ইংরেজি বিচিত্রা বই পড়বেন, এখানে আমি আপনাদেরকে আর একটা দিয়েছি, এটা আমি হোমওয়ার্ক দিলাম, পেরিফ্রেস্টিক মডেল। এটাও আপনি পড়তে পারেন, এটাও চেষ্টা করেন। ঠিক আছে, পেরিফ্রেস্টিক মডেল, এটাও একটু চেষ্টা করতে পারেন, দেখেন তো কি হয়। করেছেন? গুড। সো এগুলা আমরা একটু কষ্ট করে পড়ে নিব যে কোনগুলো পেরিফ্রেস্টিক, কোনগুলো মডেল, কোনগুলো সেমি মডেল। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে ইংলিশ বিচিত্রায়, অবশ্যই পড়বেন। মনে রাখবেন মডেল ভার্বের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম তৈরি হয়, বেস ফর্ম বসে। অ্যাক্টিভ বাক্যের মধ্যে মডেলের পরে বেস ফর্ম বসে। কোন বাক্য? অ্যাক্টিভ বাক্য। প্যাসিভ হইলে অন্য কিছু হইতে পারে, ক্যান বি ডান হইতে পারে। কীরকম? যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক নাকি ডান দ্য ওয়ার্ক? সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আই ক্যান ডু ডিড নাকি ডান, কোনটা হবে? আই ক্যান ডু ডিড নাকি ডান? গুড, সবাই কমেন্টে জানিয়েছেন, এটাই দরকার আমাদের।
মনে থাকবে। সো প্যাসিভ করতে গেলে আবার মডেল ভার্বের পরে বি যুক্ত হয়, এটাও আবার ইম্পর্টেন্ট। এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি আসে সেগুলোর ব্যবহার আমি তোমাদেরকে এখানে দেখায় দিছি, যে শ্যাল বসে কখন। সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে শ্যাল বসতে পারে। আই শ্যাল গো দেয়ার, একটা ভার্বের ক্লাস নেওয়া উচিত 3 ঘন্টা। আমাদের ক্লাসটা আজকে তো 1.5 ঘন্টার ক্লাস, হ্যাঁ, এই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে, আমি একটু ফাস্ট যাচ্ছি। বাট তোমরা যারা আমাদের ইংরেজির বেসিক কোর্সে যুক্ত হবে তারা শিওর থাকো, হ্যাঁ, তারা শিওর থাকো যে আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়াই দিব। ওখানে তুমি সব কিছু A to Z পেয়ে যাবা, মিস নাই। ঠিক আছে, ওকে, মনে থাকে যেন। সাধারণ ভবিষ্যৎ বোঝাতে শ্যাল ব্যবহৃত হয়, অনুরোধ বোঝাতে শ্যাল ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে কোনটা আরও ইম্পর্টেন্ট, উড কখন বসে, এটা একটু ইম্পর্টেন্ট, যে আমন্ত্রণ জানাতে উড ব্যবহৃত হয়। এই কয়েকটা নিয়ম আমি একটু দিয়ে দিছি, এটা এই জন্য দিছি যে তোমরা যেন নিজেরা পড়ে নিতে পারো এবং তোমাদের পরীক্ষায় কাজে আসে, তোমাদের পরীক্ষায় কাজে আসে, এই জন্য আমি তোমাদেরকে দিয়ে দিছি। এটা অবশ্যই পড়ে নিতে হবে। এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, হ্যাঁ, আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি যাতে তোমরা বুঝতে পারো যে কখন ফাইনাইট, কখন নন ফাইনাইট, কখন অন্য কিছু। যেমন এই কোয়েশ্চেনের মধ্যে আমরা আসি, বলো এই কোয়েশ্চেনের উত্তর কি? হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড আই প্লে ফুটবল? আই প্লে ফুটবল কি হবে? আই প্লে ফুটবল কি হবে কমেন্টে জানাও। দেখো ফাইনাইট হলেও এরপরে অন্য কিছু হইতে পারবে কিনা এটা নিয়েও একটা ডাউট থেকে যায়, বা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, গুড। পেরেছি সবাই? সো এখান থেকে আসে নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট, যে ফাইনাইটও হইতে পারে, ট্রানজিটিভও হইতে পারে। তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করবো সেটা এইভাবে, যে একটা ভার্ব ফাইনাইট ভার্ব যদি হয়, ওর কর্ম যদি থাকে, ফাইনাইটের উপর ভিত্তি করে একে আবার 2-3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট তো করছি আমরা। একটা হচ্ছে ট্রানজিটিভ, যখন তার কর্ম আছে, আবার ইনট্রানজিটিভ, যখন তার কর্ম নাই। যদি অবজেক্ট না থাকে তখন থাকে কমপ্লিমেন্ট, অবজেক্ট না থাকলে কি থাকে? কমপ্লিমেন্ট। যে ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে ওই ভার্বটাকে বলে লিঙ্ক ইন ভার্ব। তোমরা লিঙ্ক ইন ভার্ব পারো এরকম কে কে আসো? ঠিক আছে, যারা চিনতেছো না আমি সহজ করে দিচ্ছি। যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্বের কি আছে? অবজেক্ট আছে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে বা সকর্মক ক্রিয়া বলে। ট্রানজিটিভ ভার্বকে চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ট্রানজিটিভ, যদি উত্তর না পাওয়া যায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তাহলে ইনট্রানজিটিভ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ট্রানজিটিভ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পাইলে হয় ইনট্রানজিটিভ হবে, না হয় লিঙ্কিং হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন ধরো প্রথম কথা, যে আই প্লে ফুটবল, বাক্যটার মধ্যে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, এটা একটা V1। এটা কি? V1। যেহেতু V1 তাহলে এটা ফাইনাইট, অবশ্যই ফাইনাইট হতে পারে। তারপরে কথা হচ্ছে যে আমি কি খেলি, আমি কি খেলি, আমি কি খেলি, আমি ফুটবল খেলি। অবজেক্ট আছে না? অবজেক্ট যেহেতু আছে তাহলে ট্রানজিটিভ। সো ফাইনাইটের নারী নক্ষত্র বা শাখা প্রশাখা থেকে উত্তর পাইছি। সো তখন ফাইনাইট এবং ট্রানজিটিভ থাকলে দুইটাই উত্তর করতে, কোনটা উত্তর করব? দুইটাই না, শাখা প্রশাখা। উত্তর সবসময় কোনটা হবে? উত্তর সবসময় হবে শাখা প্রশাখা। মাথায় থাকে জানো, উত্তর সবসময় কোনটা হবে? শাখা প্রশাখা হবে। উত্তর সবসময় হবে শাখা প্রশাখা, কোনোভাবে যেন উত্তরে দেরি না হয় বা উত্তরে ভুল না হয়, মনে থাকবে। ঠিক আছে, ভেরি গুড। গুড। সো এটা তোমরা পারছো। এবার একটু দেখি এটা পারো কিনা। হ্যাঁ, এটা বলো। ফায়ার বার্নস,
হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ বার্ন, ডেন্টাল পরীক্ষা আসা 23 সালে আসা, 23-24 সালে আসা। দেখি এটা কে বলতে পারে। ফায়ার বার্ন সেটা কে বলতে পারে? ঠিক আছে, ভেরি গুড। আবারও বলে দিই, সর্বোচ্চ সংখ্যক যারা কমেন্ট করবে, শেয়ার করবে এবং মেনশন করবে তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। ভেরি গুড। পেয়েছেন সবাই? সো ফায়ার বার্ন করে, কি বার্ন করে? কিছু বার্ন করে বলা আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই? উত্তর যেহেতু নাই তাহলে ইনট্রানজিটিভ হবে কিনা? ইনট্রানজিটিভ হবে কিনা? ওকে, গুড। তাহলে দেখেন এখানে আবার দুইটা নতুন ভার্ব পাইলেন, একটা হচ্ছে কপোলেটিভ কোনটা, হ্যাঁ, আবার কজেটিভ কোনটা একটু পরে পড়বো, আপাতত উত্তর এইটা। এবং আপনাদের সাথে সাথে এতক্ষণ ধরে স্যারকেও আমি একটা ইমেইলে রিপ্লাই করতেছিলাম, পড়াইতে পড়াইতে ইমেইল রিপ্লাই করে ফেলছি। আল্লাহ বাঁচাক, তাহলে স্যার আমাকে বকা দিত। সবাই দোয়া করেন যাতে স্যার আমাকে বকা না দিতে, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। স্যার কাছে কেন বকা খাবো এই বসে? না, বকা দিবে না, স্যার ভালো। স্যার নিজে কল দিছে যে এই তুমি এখন এটা পাঠাওনি কেন, কত ভালো স্যার। সো অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। সো এই যে দেখেন যে আমাকে একটা কাজের জন্য টিচার কল করে ফেলছে, এটা টিচারের কোনো জরুরি না, আমার কাজের জন্য টিচাররা কত আন্তরিক। এরকম একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আপনি আসবেন, হ্যাঁ, টিচাররা আপনাকে হেল্প করবে, এটা তো আপনার প্রয়োজন, প্রয়োজন কিনা? এরকম একটা বিশ্ববিদ্যালয় হলে আপনি নিজেও ক্যারিয়ারের জন্য গাইডলাইন পাবেন, সাহস পাবেন। সো এই জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, খুবই চমৎকার একটা ভার্সিটি। দেখেন যে আমি নিজেও একটু একটু আগে তো আপনারা টের পেয়ে গেলেন যে কী হইল, ক্লাসের মধ্যে স্যার কল দিয়ে দিছে। যাই হোক, এখন দেখেন আপনাদের ক্ষেত্রে আমরা কি করছি, আপনাদের জন্য আমি কি করছি, এখানে ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ দিছি। একই ভার্বের দুই ধরনের উদাহরণ দিছি, যেটা আপনার কোনোদিন ভুল না হয়। যে ভাইয়া পড়াইছিল যে আই প্লে, প্লে সবসময় মানে ট্রানজিটিভ হইতে পারে না, এরকম না। কোনো ভার্ব সবসময় ট্রানজিটিভ হইতে নাও পারে। যেমন আই ক্যান প্লে দ্য গিটার, একটু আগে প্লে থেকে পরীক্ষা আসছিল, এইখানে এটাই দিছি দে উইল প্লে আউটসাইড টুডে। সো আপনাদের জন্য এগুলো খুব সুন্দর করে দিছি। পড়বেন নাকি পড়বেন না কমেন্টে জানান, পড়বেন নাকি পড়বেন না। ঠিক আছে, আমাদের ভার্বের ক্লাসিফিকেশন এখনও অনেক পড়া বাকি, আমরা দৌড় দিই এখান থেকে, হ্যাঁ, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ থেকে বের হয়ে দৌড় দিই। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যদি হয়ে যায়, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যদি হয়ে যায়, এরপরে আমাদেরকে পড়তে হবে কোনটা, আর একটা ছিল লিঙ্ক ইন ভার্ব। ভার্বের কাজের ধরন, ভার্বের কাজের ধরনের উপর ভিত্তি করে আমরা, হ্যাঁ, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিঙ্ক ইন ভার্ব, একটা অ্যাকশন ভার্ব। এভাবে আমাদের সংজ্ঞায়িত করার কিছু নাই। লিঙ্ক ইন ভার্ব কোনটা, যে ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট জিনিসটা কি, আমি প্রথম লেকচার আপনাদেরকে করাইছিলাম, আজকে আবারও করাচ্ছি। যেমন ধরেন আমি লিখলাম শি ইজ এ ডক্টর, এটা একটা। আবার আমি লিখলাম যে শি ইজ এ ডক্টরের পর আমি লিখলাম যে শি লুকস প্রিটি বা শি লুকস কিউট। তারপর আবার আমি লিখলাম যে শি হ্যাজ এ কাউ। লিখেছেন? শি ইজ এ ডক্টর, শি লুকস কিউট, শি হ্যাজ এ কাউ। লিখেছেন? খাতায় নোট করেছেন? ওকে, নোট করা হলে এবার আসেন, দেখেন আমরা বলতে পারি সে নিজেই ডাক্তার, সে নিজেই কিউট, বলতে পারি না? তাহলে এগুলো সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে যে সে নিজেই ডাক্তার, সে নিজেই কিউট। আমি কি বলতে পারি সে নিজে একটা গরু? বলতে পারি? বলতে পারি না। সাবজেক্ট সম্পর্কে যখন আমি কোনো তথ্য দিব, সাবজেক্ট সম্পর্কে যখন আমি কোনো তথ্য দিব, তখন এই তথ্যটা হবে কমপ্লিমেন্ট। সাবজেক্ট সম্পর্কে ভার্বের পরে বসে যে তথ্যটা দিব, এটাকে আমি কি বলবো? কমপ্লিমেন্ট। যে ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, যে ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য বা কমপ্লিমেন্ট বসে, তাকে বলে লিঙ্ক ইন ভার্ব। যে ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে তথ্য বা কমপ্লিমেন্ট বসে, তাকে আমরা বলবো লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে বসতে পারে কি কি? লিঙ্ক ইন ভার্বের পরে বসতে পারে একটা নাউন অথবা কিউটটা একটা অ্যাডজেক্টিভ। লিঙ্ক ইন ভার্বের পরে কি বসতে পারে? নাউন বা অ্যাডজেক্টিভ। তাহলে তার একটা পরের বাক্যটা দেখেন তো, লিঙ্ক ইন ভার্বটা ক্লিয়ার? সো লিঙ্ক ইন ভার্ব কোনগুলা? লিঙ্ক ইন ভার্ব হচ্ছে বি, বিকাম, লুক, ফিল, সিম, টার্ন, রিমেইন। আমি লিখতেছি, এগুলো আমার সাথে সাথে লেখেন। অ্যাপিয়ার। আপনারা বলেন তার কোনো লিঙ্ক ইন ভার্ব আছে নাকি? সাউন্ড, টেস্ট,
কমেন্ট করেন আমার সাথে সাথে যে লিঙ্ক ইন ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে, লিঙ্ক ইন ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে, বা কমপ্লিমেন্ট হিসেবে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। দুইটা কমেন্টই করবেন, একটা বলবেন লিঙ্ক ইন ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বা অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, ভেরি গুড। কমপ্লিমেন্ট অর্থ পরিপূরক না, কমপ্লিমেন্টারি অর্থ পরিপূরক হইতে পারে। এখানে কমপ্লিমেন্ট, হ্যাঁ একটা পূরক বলতে পারেন আপনি, যে ইনফরমেশন ক্লিয়ার করে দেয়। ভেরি গুড। বি, বিকাম, লুক, ফিল, সিম, টার্ন, রিমেইন, অ্যাপিয়ার, স্মেল, সাউন্ড। ওকে, ঠিক আছে ঠিক আছে। স্মেল, সাউন্ড, স্মেল, সাউন্ড, টেস্ট। কালকে কাচ্ছি না, কালকে না পরশু। বি, বিকাম, হ্যাঁ, বি, বিকাম, লুক, ফিল, সিম, টার্ন, রিমেইন, অ্যাপিয়ার, স্মেল, সাউন্ড, স্মেল, সাউন্ড, টেস্ট। টেস্টের পরে কি, এই আপনারা কাচ্চি শোনার পর আপনাদের ইচ্ছা করতেছে না যে ভাই কাকে কাচ্চি বললেন, আমাদেরকে কেন কাচ্চি বললেন না? কাচ্চি শোনার পর তো সবার মোটা লাফায় উচিত, ওঠা উচিত। আপনাদের জন্য কাচ্চি, যারা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন সবার জন্য, মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন নিশ্চিত আপনাদের জন্য কাচ্ছি। সবাই আমাদের দোয়া কবুল করুক। আল্লাহ রাকিব ভাইয়ের পকেট থেকে টাকা মেরে দিয়ে বা হচ্ছে রাকিব ভাইয়ের পকেটে হানা দিয়ে কাচ্চি খাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এর জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। বি, বিকাম, লুক, ফিল, সিম, টার্ন, রিমেইন, অ্যাপিয়ার, স্মেল, সাউন্ড, টেস্ট। আপনি রাহেন ভাই সহ, ওকে 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 ওকে। স্মেল, সাউন্ড, টেস্টের পর আমরা কি দিব? স্মেল, সাউন্ড, টেস্টের পরে রিজেম্বল দিব, রান দিব, গো দিব, আর গ্রো দিব। এবার একটা কাজ করেন, দুইজন বন্ধুকে মেনশন করেন, তারপরে আমি একটা সুন্দর কমেন্ট করব, সুন্দর একটা গল্প শোনাবো আপনাদেরকে। দুইজন বন্ধুকে মেনশন করেন, দুইজন খালি দুইজন বন্ধুকে সবাই মেনশন করেন। মেনশন করছেন? এবার আসেন সুন্দর একটা গল্প শোনাই। যে এই জিনিসগুলো লিঙ্ক ইন ভার্বগুলো আমি কেমনে মনে রাখবো? আমি আপনাকে একটু আগে কি পড়েছি যে লিঙ্ক ইন ভার্বের পরে মনে রাখবেন, লিঙ্ক ইন ভার্বের পরে কি বসে? নাউন বা অ্যাডজেক্টিভ বসে। লিঙ্ক ইন ভার্বের পরে কি বসে? নাউন বা অ্যাডজেক্টিভ বসে। এবং এর পরে যদি একটু পরে কিছু বসে তখন অ্যাডভার্ব বসতে পারে। ঠিক আছে? সো লিঙ্ক ইন ভার্বের পরে যদি নাউন ডিরেক্টলি কিছু বসে সেটা নাউন বা অ্যাডজেক্টিভ। আবার লিঙ্ক ইন ভার্বের পরে যদি প্রিপজিশন, হ্যাঁ, কিংবা অবজেক্ট বসে, অবজেক্ট তো বসার কথা না, কমপ্লিমেন্ট বসবে। লিঙ্ক ইন ভার্বের পরে যদি প্রিপজিশন বসে কিংবা নাউন বসে, এর পরের শব্দটা হবে আবার অ্যাডভার্ব। সো এই ছকটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। আমি অ্যাডজেক্টিভের ক্লাসের মধ্যে এটা করাই। আপনারা যারা আমাদের বেসিক কোর্সে যুক্ত হবেন তখন আমি আপনাদেরকে পড়াবো যে আমি তখন কি দিব। দ্য ফুড টেস্টস গুড নাকি ওয়েল, কমেন্ট করেন। আবার শি কুকড দ্য ফুড গুড নাকি ওয়েল। সো এই এক নাম্বার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাকশন ভার্বের পরে বসে অ্যাডভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাকশন ভার্বের পরে বসে কি? অ্যাডভার্ব। লিঙ্ক ইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাকশন ভার্বের পরে বসে অ্যাডভার্ব। ঠিক আছে? ওকে, ভেরি গুড। ঘোষ ম্যাডামকে মেনশন করেছে রূপা। ঘোষ ম্যাডামকে কি পাওয়া যাবে এখানে? ঠিক আছে, পাওয়া গেলে তো ভালো। ঘোষকে শুধু ওখানে পাইতাম, অন্তরা ম্যাডামকে দেখা যাক পাওয়া যায় কিনা এখানে। ঠিক আছে, যশোরের বাচ্চারা যারা আছেন সারা দিয়ে ওঠেন। বা অফলাইনে কোনোদিন আমার ক্লাস যারাই করছেন, যারা অফলাইনে ক্লাস করেছেন কমেন্ট করেন যে ভাই অফলাইনে ক্লাস করেছি। ভেরি গুড। আমি নিজেও শেয়ার করতেছি, এই যে শেয়ার করে দিলাম। ঠিক আছে, এই মাহফুজা ল ডিপার্টমেন্ট কি আবার ল ডিপার্টমেন্ট, ল বানান ভালো করে কর, নাহলে মাইর হবে, বিয়ে হবে না কিন্তু। সো আমি যেটা বলতেছিলাম যে এটার অ্যান্সার আমরা নিব, আপনারা অ্যান্সার করতেছেন, এর ফাঁকে আগে এগুলো করি, খেয়াল করব বা মনে রাখবো। কি মনে রাখবো বলেন তো? কি মনে রাখবো? ধরে নেবেন এটা একটা কুদ্দুস এবং সকিনার প্রেম কাহিনী। এর মধ্যে কুদ্দুস হচ্ছে খারাপ চরিত্র, দুষ্ট ছেলে, সকিনা হচ্ছে ভালো মেয়ে। কি হয় বাস্তব জীবনে? প্রথমে কুদ্দুস জন্মগ্রহণ করলো, বি হইল, বি আবির্ভাব হইল দুনিয়ায়। এরপরে সে বিকাম হইল, কি হইল? একজন কিশোর। কিশোর হওয়ার পরে ক্লাস করতে গেল, ভর্তি পরীক্ষার কোচিং করতে গেল। ভর্তি পরীক্ষার কোচিং করার পরে একটা মেয়েকে দেখে তার ফিল হলো যে এই মেয়েটা এত সুন্দর, একে যদি আমার জীবনের জীবনসঙ্গী হতে পেতাম।
তো এর মধ্যে টের পাওয়া গেল কি যে মেয়েটাও মাঝে মধ্যে তার দিকে তাকায়, যেহেতু মেয়েটাও তার দিকে তাকায় তখন তার মনে হলো যে খেলা তো জমে গেছে, হ্যাঁ খেলা জমে গেছে, সিগন্যাল শুধু এই পক্ষ থেকে না ও পক্ষ থেকেও পজিটিভ। সো এরপরে কুদ্দুস চিন্তা করলো যে আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে সকিনা, সকিনাকে ছাড়া আমি কিছু বুঝি না, সকিনার পিছনে আমাকে ছুটতে হবে। সো কুদ্দুস জীবনের সব কিছু বাদ দিয়ে টার্ন করলো। এরপরে কুদ্দুস কী করলো, রিমেইন করলো। দীর্ঘদিন তো সকিনাকে দেখাইতে হবে, রিমেইন করতে হবে, অবস্থান করতে হবে যে আমার জীবনে শুধুমাত্র তুমি আছো, আর কেউ নাই। তাছাড়া সকিনা চিন্তা করবে এরকম যে এই ছেলে যতই বলুক যে ইউ আর মাই ওয়ার্ল্ড, এর মনে হয় আরও 8-9টা ওয়ার্ল্ড সহ গ্যালাক্সি পড়ে আছে। সো এটা তো করা যাবে না। সো দীর্ঘদিন আমাদেরকে রিমেইন করতে হবে, অ্যাপিয়ার করতে হবে ভালোভাবে, ভালো ভালো পোশাক পরতে হবে। হ্যাঁ ধরেন যে এরকম আমি স্যুট বুট পরে গেলাম খুব সুন্দর করে কুদ্দুস সেজে, যে হে প্রিয়তমা। এরপরে কি হলো, অ্যাপিয়ার করতে করতে একদিন টের পাওয়া গেল যে বান্ধবীরা বলতেছে বা আপনি গন্ধ পাইলেন যে আপনি একা না, পক্ষ থেকেও পজিটিভ সিগন্যাল, শুধু বলে দেওয়ার অপেক্ষা। এরপর আপনাকে একদিন বলতে হবে। বলার পরে সব কিছু পজিটিভ, আপনার হাত ধরে ঘুরে বেড়াইতেছেন, হ্যাঁ প্রচুর এনজয় করছেন। হ্যাঁ এর মধ্যে আপনি দেখলেন যে এত ভালোবাসার স্বাদ, ভালোবাসার স্বাদ এত মধুর। যেদিন একসাথে দুইজন ঘুরতে গেছে সেদিন বুড়িগঙ্গার পানির গন্ধ ওর কাছে মধুর মনে হচ্ছে মধু 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 কই, আজকের প্রকৃতির গন্ধ এত সুন্দর, বাতাস, তুমি আসার পরে বাতাসের গন্ধ সুন্দর। এই হলো ভালোবাসার সাথে পাগল হয়ে যাওয়া কুদ্দুসদের কাহিনী। এরপরে কুদ্দুসের হবে কি, কুদ্দুসরা ভালোবাসার স্বাদ পাওয়ার পরে নারীদেরকে ভুলে যায়। ছেলেরা ভালোবাসার স্বাদ পাওয়ার পর নারীদেরকে ভুলে যায়। তারা ফেক পার্সোনালিটি রিজেম্বল করে। কীরকম ফেক পার্সোনালিটি রিজেম্বল করে, নতুন পাখির সন্ধানে খুঁজে বেড়ায়। সো এই ফেক পার্সোনালিটি রিজেম্বল করা মানে প্রতিচ্ছবি তুলে ধরা। হ্যাঁ এরপরে ধরা খেয়ে যায়, ধরা তো অবশ্যই খাবে, ধরা খেতেই হবে। ধরা খাইলে এ পাশে ছড়াছড়ি করে, একে বলে তুমি আমার দুনিয়া, একে বলে তুমি আমার গ্যালাক্সি। ছড়াছড়ি করার পরে মেয়েটা চলে যায়, চলে যাওয়ার পরে তিনজন তিন দিকে চলে যায়। তিনজন তিন দিকে চলে যাওয়ার পরে মেয়েটা মেন্টালিটি গ্রো করে, সবাই মেন্টালিটি গ্রো করে যে এরকম দুষ্ট লোকের পাল্লায় আর কোনোদিন পড়বো না। সবাই মেন্টালিটি গ্রো করে এরকম। সবাই গ্রো করলেও আমার বন্ধু কুদ্দুস মেন্টালিটি গ্রো করে না। সে মেন্টালিটি গ্রো না করে একটুখানি মেন্টালিটি গ্রো করার পরে টেকনিক গ্রো করে। এখান থেকে টেকনিক গ্রো করে আবার যায় লুকে, আবার যায় ফিল, আবার যায় সিম, আবার আসে গো, এখানে রিজেম্বলে আবার চলে যায়, টেস্ট পাওয়ার পরে আবার দুষ্ট হয়ে যায়, আবার গো লুক ফিল। এভাবে আপনি মনে রাখতে পারেন। এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাকশন ভার্বের পরে বসে অ্যাডভার্ব। এটা একটা ছোট্ট গল্প। আমার টিচার এই গল্পটাকে আরও একটু দুষ্ট আকারে পড়াইতেন। আমি ওখান থেকে যতটুক না বললেই না ওটুক বললাম। ঠিক আছে, গুড। কুদ্দুসের দুষ্ট আছে। ঠাকুরগাঁ থেকে একজন বলছেন সরি ভাইয়া, ল ডিপার্টমেন্ট। ওকে গুড। কুদ্দুস কিন্তু খেলে দিছে, এরকম করা যাবে না। আরোহী জান্নাত অফলাইন ক্লাস করেছেন। ফারহাদ বলছেন ভালো লাগে, যশোর থেকে আছেন, অফলাইনে করেছি। যাক, যশোরের বাচ্চা তাহলে ক্লাসে কিছু আছে, সবাই যে বা অনলাইন তা তো না, অনলাইনের বা কয়েকজন আছে অনলাইনে, যেমন সুলতানা আছে, আদিবা জাহিন খুব সম্ভবত আছে, আলিজা আছে কিনা জানি না আমি। ঠিক আছে, ভেরি গুড। সো এখন এই গল্পটা ভেরি গুড নাকি ভেরি ওয়েল, কোনটা? এই গল্পটা ভেরি গুড। আমরা এবার একটু দেখি যে এইরকম বাক্যের মধ্যে আমরা কিভাবে পড়তে পারি। যে দ্য ফুড টেস্ট দেখেন এখানে ভালোবাসার স্বাদ পাওয়ার একটা লিঙ্কিং ভার্ব কিনা, একটু আগে পড়ছি না। সো লিঙ্কিং ভার্বের পরে ডিরেক্টলি কে বসে, নাউন বা অ্যাডজেক্টিভ। সো গুড এবং ওয়েলের মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ এইটা। অ্যাডজেক্টিভ কোনটা? এইটা। সো লিঙ্কিং ভার্বের পরে বসে কি? অ্যাডজেক্টিভ। আবার অ্যাকশন ভার্বের পরে বসে কি? অ্যাডভার্ব। অ্যাকশন ভার্বের পরে কোনটা বসবে? অ্যাডভার্ব। যেমন শি কুকড দ্য ফুড, গুড নাকি ওয়েল? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল কি? অ্যাডভার্ব ফর্ম। সেই ক্ষেত্রে অ্যাকশন ভার্বের পরে বসবে অ্যাডভার্ব। মনে রাখার উপায় কি যে লিঙ্কিং কোনটা আর অ্যাকশন কোনটা? আমি কেমনে মনে রাখবো যে লিঙ্কিং কোনটা, অ্যাকশন কোনটা? দেখেন সহজ উপায় হচ্ছে যে লিঙ্কিং ভার্বের পরে পরিশ্রম আমরা করি না খুব একটা। কি করি না? পরিশ্রম করি না। যেমন ধরেন যে সে লুকস প্রিটি, এই তার সে যে কিউট, এটার জন্য তাকে পরিশ্রম করতে হয় না। আমরা দুষ্টু ছেলে পেলে বা বান্ধবীরা ওর দিকে তাকাবে যে বান্ধবী তোমাকে আজকে খুব কিউট লাগছে। সো এই যে তার পরিশ্রম করতে হয় না, সে কারোর দিকে তাকায়নি, আমরা তাকাইছি। সাবজেক্টকে কোনো পরিশ্রম করতে হয় না, এই জন্য এটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে। বাট দেখেন খাবার টেস্ট করার সময় আহামরি পরিশ্রম করতে হয় না, খাবার রান্না করার সময় পরিশ্রম বেশি করতে হয়, এই জন্য এটা অ্যাকশন ভার্ব। এভাবে মনে রাখতে পারেন। ঠিক আছে। সো লিঙ্কিং ভার্বের সময় সাবজেক্ট নিজে খুব একটা কাজ করে না, ওকে। অ্যাকশন ভার্বের সময় কাজ করে। এভাবে মনে রাখলে হবে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাকশন ভার্বের পরে বসে অ্যাডভার্ব। তাহলে লিঙ্কিং গেল, অ্যাকশন ভার্ব গেল, ট্রানজিটিভ গিয়েছে, ইনট্রানজিটিভ গিয়েছে।
এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব। দ্য ডগ ওয়েন্ট ম্যাড। দেখেন আমরা যে গো ভার্বটা পড়েছি, গো ভার্বটার মধ্যে দুই ধরনের রূপই আছে। গো ভার্বটা অ্যাকশনও হতে পারে, আবার লিঙ্কিংও হতে পারে। যেমন ধরেন আই গো টু স্কুল যদি বলি, আমি স্কুলে যাই, এটা পরিশ্রম হইল না, তখন এটা অ্যাকশন ভার্ব না? অ্যাকশন ভার্ব। এই বাক্যের মধ্যে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স? এই যে এই বাক্য দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এখানে ওয়েন্টটা কোন ভার্ব? কোপুলেটিভ, ফ্যাক্টিটিভ, কজেটিভ, ট্রানজিটিভ? আমি আপনাদের জন্য বলছি, এই কোপুলেটিভের অপর নাম লিঙ্কিং আপনি বলতে পারেন, নট দ্য কারেক্ট ডেফিনেশন। আপাতত অ্যান্সার করার জন্য ধরে রাখেন যে কোপুলেটিভের অপর নাম লিঙ্কিং ভার্ব। ভেরি গুড, ওকে, পেরেছি সবাই? ওকে, সো দ্য ডগ ওয়েন্ট ম্যাড, ম্যাডটা অ্যাডজেক্টিভ কিনা? এখানে ডগটা নিজেই ম্যাড হয়ে গেছে, তাহলে এটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এই জন্য এই বাক্যের মধ্যে গো ভার্বটা হইলে হচ্ছে কোপুলেটিভ ভার্বের অ্যান্সার। কি হলো? কোপুলেটিভ। সো আমি যদি বলতাম আই গো ফাস্টার, আই গো ফাস্টার দেন হিম, আই গো ফাস্টার দেন হি, আই গো ফাস্টার দেন হি। আবার পরের বাক্যে যদি আমি লিখতাম যে আই ওয়েন্ট হাল্ক, হ্যাঁ, আই ওয়েন্ট হাল্ক মানে মডার্ন ইংলিশে বলা হয় যে রেগে গেছে, আই ওয়েন্ট হাল্ক। এই হাল্কটা একটা সুপার পাওয়ার মুভির ইয়া না, অ্যাভেঞ্জার সিনেমার ক্যারেক্টার। সো এখানে এই ওয়েন্টটা লিঙ্কিং ভার্ব, এখানে এই গোটা একই ভার্বেরই, কিন্তু এটা হবে হচ্ছে অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাকশন ভার্বের পরে বসে অ্যাডভার্ব। ভেরি গুড, আপনারা ভার্বের বেসিকের ক্লাস করছেন এবং পারছেন, এটাই আমাদের দরকার। লিঙ্কিং ভার্ব হিসেবে কোনগুলো বসে এগুলোর উদাহরণ এবার এখানে দেওয়া আছে, এবং এটার অ্যান্সার কি হবে? হি ওয়েন্ট ম্যাড, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন কথা, ট্রানজিটিভ পড়ছি, ইনট্রানজিটিভ পড়ছি, লিঙ্কিং পড়ছি, স্ট্যাটিভ ভার্ব কোনটা আবার মনে হতে পারে কিনা? সো আমরা স্ট্যাটিভ ভার্বটাও একটু পরেই পড়ব। আপনাদেরকে বলছিলাম যে পেরিফ্রেস্টিক মডেল ভার্ব আপনাদেরকে পড়তে হবে। পেরিফ্রেস্টিক মডেল ভার্ব কোনগুলো? যে ভার্বগুলোর পর একটা টু বসে। কি বসে? টু। এম টু, ইজ টু, আর টু, যে মডেল ভার্বগুলোর পরে কি বসে? টু বসে, এগুলোকে আমরা পেরিফ্রেস্টিক মডেল ভার্ব বলি। এখানে দেওয়া আছে দেখেন, বি গোয়িং টু, মানে বি গোয়িং টু কোনগুলো? এম গোয়িং টু, ইজ গোয়িং টু, ইউজ টু, অট টু, বি অ্যাবাউট টু, হ্যাভ টু। এই মডেল ভার্বগুলোর পরে টু বসাই আমরা, এই জন্য এগুলোকে আমরা বলবো পেরিফ্রেস্টিক মডেল অক্সিলারি ভার্বের ভার্ব। ওকে, ঠিক আছে। দেখেন, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ এ ট্যাক্সি, উই হ্যাভ ড্যাশ গেট এ ট্যাক্সি। বলছে কারটা ব্রোক ডাউন করেছে, অতীতকাল, সেক্ষেত্রে আর টু, হ্যাভ টু, নিড টু নাকি হ্যাড টু? অতীতকাল বুঝাইলে কোনটা বসবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সি ইউনিটের কোশ্চেন। ঠিক আছে, সঠিক কথা বলেছে। কুদ্দুসের কথা মাথায় রাখলে তাই হবে। আন্টি আপনাকে সালাম, আসসালামু আলাইকুম। মালিয়া চৌধুরী মাহা, মনে রাখলাম, পরের দিন যশোরে গিয়ে খোঁজা লাগবে যে আপনি কোন ব্যাচের। ঠিক আছে, খেয়াল করেন, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট এ ট্যাক্সি, এটার ক্ষেত্রে উত্তর কি হবে? সো খেয়াল করলে দেখবো যে এটা পাস্ট টেন্স হইলে হ্যাড টু বসবে, রাইট? এগুলো পারবো না আমরা? আশা করি এগুলো পারবো। মনে রাখবা যে জয়কলির বই কিনলে কোর্স তো ফ্রি আছে জয়কলির পেজে, কিন্তু আমার জন্য স্পেশাল বা আমার পক্ষ থেকে স্পেশালি ইংরেজি কোর্স তোমরা ফ্রিতে পাচ্ছ, সেটা কোনোভাবে মিস করলে চলবে না। ঠিক আছে, এই বাক্যের পুরো বাক্যটার মিনিং হচ্ছে এরকম, দ্যাট নাইট বাদ দিলেও চলবে, যে আবু বেন আদম নামে একজন ব্যক্তি, হি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম, সে কী করছে? একটা স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। এখন ওইটা কি হবে? ওই হ্যাডটা নন ফাইনাইট হবে, ট্রানজিটিভ হবে, ইনট্রানজিটিভ হবে নাকি কগনেট হবে? কি হবে? সো আমরা একটা ভার্ব একটু আগে পাইছি স্ট্যাটিভ ভার্ব, এটা কি আমরা এখনো পড়ি নাই। এরপরে এখন এসে পাইলাম কগনেট ভার্ব, এটা পড়ি নাই। আবার পড়ব পজিটিভ ভার্ব, এটা কি? এটা জানি না।
সো স্ট্যাটিভ পড়বো, কগনেট পড়বো, কজেটিভ পড়বো, তারপরে আমি বলছি কোয়াজি প্যাসিভ পড়বো। মাথায় রাখবো এগুলো, যেগুলো অবশ্যই পড়া বাকি আছে, পড়ে যাব না, পড়ে যাব না, না পড়ে যাব না। স্ট্যাটিভ ভার্ব, কগনেট ভার্ব, কজেটিভ ভার্ব, কোয়াজি প্যাসিভ ভার্ব সবগুলো পড়ে তারপরে যাব। ঠিক আছে, গুড। আপনারা একটু ক্লিয়ার? তো দেখেন স্বপ্ন দেখছে, কি দেখছে? স্বপ্ন। এর ক্ষেত্রে কি হইতে পারে অ্যান্সার? এগুলো যদি ভুল করেন তাহলে কিন্তু বিপদ, এগুলো কিন্তু ভুল করা যাবে না। গুড, অধিকাংশগুলো আপনারা পারছেন, সুবিধা হবে। সুমাত্রা যে কোন ব্যাচটা এটা আমি জানি না, কোন দিন কি বারের ব্যাচ এটা আমি জানি না। ঠিক আছে, তাহলে এটা অধিকাংশরা পারছেন। কি হবে উত্তর? ওকে ভাইয়া, ফ্রি ক্লাসে কি এক্সাম নেবেন? হ্যাঁ, এক্সাম তো নিব। আমার ক্লাস মানে এক্সাম হবে, অবশ্যই এক্সাম হবে, এবং আপনারা কোয়ালিটি এক্সাম পাবেন, যেটা আপনাদের বলা যায় যে আপনারা যে কোচিংয়েরই হন না কেন, সেই কোচিংগুলোর চেয়ে বেটার মডেলের কোয়েশ্চেন যেগুলোকে বলে। একজন ইংলিশ বিচিত্রা বইয়ের রাইটার হিসেবে আমি আপনাকে দেখাবো যে হাউ শুড বি ইয়োর মডেল টেস্ট কোয়েশ্চেন্স, এটা হবে। জান না এখন? ওটা 20 বাজে। ঠিক আছে, ভেরি গুড। সো এটার ক্ষেত্রে আপনারা সবাই অ্যান্সার পারছেন বললেই চলে, নাকি পারেন নাই? সো এটা হবে ট্রানজিটিভ ভার্ব। কি হবে? ট্রানজিটিভ ভার্ব। এগুলো নিশ্চয়ই আপনারা পারবেন। এখন দেখেন এই ভার্বগুলোর মধ্যে, একটু আগে যে ভার্বগুলো আমি লিখছি, এই ভার্বগুলোর মধ্যে নতুন একটা ভার্ব যুক্ত হচ্ছে, পরীক্ষায় আসছে যে হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়েটিভ ভার্ব। আপনাদেরকে যদি অনেস্টলি বলতে বলি, হ্যাঁ, আমার যশোরের বাচ্চারা স্বীকার করবে যে ওরা ইনকোয়েটিভ ভার্ব কাকে বলে জানে না, বা ওরা কখনো পড়ে নাই, বা এইচএসসি পর্যন্ত আপনারা পড়েন নাই, অ্যাডমিশনের মধ্যে এসে আজকে পড়বেন। সো আমাদের এখনও অনেকগুলো ভার্ব পড়া বাকি আছে, সেই ভার্বগুলো আমরা পড়বো, বাট আপনাদের শেয়ার সংখ্যা কমে যাচ্ছে। ইহা অতি লজ্জার বিষয়, এত কমলে তো চলবে না। সবাই শেয়ার করেন এবং ক্লাসে বন্ধুদেরকে ডেকে নিয়ে আসেন যেন আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, তার মধ্যে আজকে আবার আর একটা হয়েছে বিপদ। কি বিপদ বলবো একটু পরে। দিনাজপুর থেকে নবাব ফারিন, জান্নাতুল মানিয়া আছেন, রূপক দে আছেন। ওকে, সবগুলো ইউনিটি এখানে আসবে। ঠিক আছে, আল্লাহ আপনার করা প্রশ্নের তৌফিক দেওয়া, প্রশ্ন এক্সাম দেওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ, অবশ্যই গ্রুপে যুক্ত থাকলেই পারবা। নম্রতা আছেন, জয়কুলের বই পড়ছিলাম, নাউন এবং ডিটারমাইনার। ঠিক আছে, ভেরি গুড। ইনকোয়েটিভ ভার্ব কাকে বলে? আমরা এখানে ইনকোয়েটিভ ভার্ব পড়ার আগে তিনটা ভার্ব পড়ব। একটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, একটা হচ্ছে ডাইনামিক ভার্ব, আর একটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। আমার সাথে কমেন্ট করেন, স্ট্যাটিভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। স্ট্যাটিভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসও হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না, পাস্ট কন্টিনিউয়াসও হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না। তাহলে কমেন্টে একটা লাইন লেখেন, স্ট্যাটিভ ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। স্ট্যাটিভ ভার্বের কি হয় না? কন্টিনিউয়াস হয় না। কি হয় না? কন্টিনিউয়াস রূপ হয় না, বা কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন লাভ একটা ভার্ব, এই ভার্বটাকে আমরা সচরাচর কন্টিনিউয়াস করি না। কমিউনিকেটিভ ইংলিশের মধ্যে করি, বাক্যের মধ্যে করি না। যেমন আমি যদি বলি আই লাভ সকিনা, এর মানে আমি সবসময় সকিনাকে ভালোবাসি। বাট আমি যদি বলি আই অ্যাম লাভিং সকিনা, সকিনা রাগ করবে যে বেটা একটু পরে তুই আর আমার ভালোবাসবি না, অথবা একটু আগে তুই আমার ভালোবাসিস নেই। যে এখন বাঁচতেছো, 2 মিনিট আগে কি হয়েছে, তখন তো অতীতকাল ছিল রে, বলতে পারে না, তার তো বলার হক আছে। সো এই জন্য আমরা লাভ শব্দটার কন্টিনিউয়াস টেন্স করি না, হোপ শব্দটার কন্টিনিউয়াস টেন্স করি না, সি শব্দটার কন্টিনিউয়াস টেন্স করি না, বিলং এর কন্টিনিউয়াস টেন্স করি না, পসেস এর কন্টিনিউয়াস টেন্স করি না, ওন এর কন্টিনিউয়াস টেন্স করি না, হ্যাভ এর কন্টিনিউয়াস টেন্স খুব কম করি। সো এই শব্দগুলো মোটামুটি স্ট্যাটিভ ভার্ব, যেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন আমি বলবো না দিস প্রপার্টি ইজ বিলঙ্গিং টু মি, আমি বলবো না যে এই জমির মালিক বা এই জমি আমার কাছে বিলং করিতেছে। এটা আমরা বলি কি দিস প্রপার্টি বিলংস টু মি। দিস প্রপার্টি কি বলি? বিলংস টু মি। ওকে, সো লাভ, হোপ, সি, বিলং, ওন, হ্যাভ, পসেস, এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিভ ভার্ব। ডাইনামিক ভার্ব হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্স, মানে ওই মুহূর্তে চলমান। যেমন আই অ্যাম ইটিং রাইস, শি ওয়াজ ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস,
শি হ্যাড বিন গোয়িং দেয়ার, যে কোনো প্রকার কন্টিনিউয়াস টেন্স হইলেই ডাইনামিক। এখন ইনকোয়েটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বের কাজ ধীরে ধীরে হয়, যে ভার্বের কাজটা ধীরে সম্পন্ন হয়। কমেন্ট করেন যে ভার্বের কাজ ধীরে সম্পন্ন হয়, এই লাইনটা লেখেন। আমি কেন আপনাদেরকে কমেন্ট করে বা খাতায় লেখাই জানেন? কারণ খাতায় লিখলে আপনার ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং বা প্যারাগ্রাফ রাইটিং বা জিকে বা বাংলার মুখস্থ বিদ্যা অংশগুলো অটোমেটিক মনে থাকবে খাতায় লিখলে, পরবর্তীতে মনে থাকবে না। ঠিক আছে, না স্লাইডে কোশ্চেনের নাম্বার আমি দিই না, কারণ আমি কোন দিন কয়টা কোশ্চেন দিব এটা আমার মাথায় থাকে না। মাঝে মধ্যে ইচ্ছা করে 100টা কোশ্চেন দিয়ে দিই, মাঝে মধ্যে ইচ্ছা করে 40টা কোশ্চেন দিয়ে দিই। ওকে, ভেরি গুড। নীলফামারী কবে আসবো দেখা যাক। লেকচার 7 কীভাবে হয়ে গেল? আমি তো সবগুলো নিই নি, আমি নিচ্ছি এটা নিয়ে মনে হয় 3টা। সজীব স্যার না সাইদানো সজীব স্যার উনি নিয়েছেন একটা কি 2টা, একটা আপু আবার নিছেন। হ্যাঁ, এই জন্য আসলে 4, 5, 6, 7টা হয়ে গেছে। সমস্যা নাই, তোমাদের এগুলো নিয়ে টেনশন নাই। তোমাদের তো আগামীকাল থেকে 0 নাম্বার লেকচার থেকে শুরু হবে। কয় নাম্বার লেকচার? 0 নাম্বার লেকচার শুরু হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবা। এবং কোন পেজ থেকে শুরু হবে ক্লাসগুলো? কোন পেজ থেকে হবে বলো তো? কোন পেজে পিডিএফ পাবে এবং কোন পেজে পাবে এগুলা? ওকে, বলে দিচ্ছি কোন পেজে পাবে, একটু পরেই বলে দিচ্ছি। আমি কমেন্টই করে দিচ্ছি। হ্যাঁ, কমেন্ট করে দিচ্ছি, সেখানে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে ইনকোয়েটিভ ভার্বের কাজগুলো ধীরে ধীরে সম্পন্ন হয়। যে ভার্বের কাজ ধীরে ধীরে সম্পন্ন হয়, যেমন আমি বললাম যে মাই মম ইজ গেটিং ওল্ড। মাই মম ইজ গেটিং ওল্ড, মা বয়স্ক হয়ে যাচ্ছেন। মা কি এখন 1 সেকেন্ডের মধ্যে বয়স্ক হয়ে গেছেন? ইজ গেটিং যতই কন্টিনিউয়াস টেন্স হোক না। তারপর আমি বললাম যে ইট ইজ গ্রোয়িং ডার্ক, ইট ইজ গ্রোয়িং ডার্ক, যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা কি 1 সেকেন্ডে সন্ধ্যা হচ্ছে? ধীরে ধীরে হচ্ছে না? তো যে ভার্বের কাজটা ধীরে ধীরে হয় ওটাকে আমরা ইনকোয়েটিভ ভার্ব বলি। ঠিক আছে, তাহলে আমি বললাম যে হি গ্রিউ ওল্ড বা হি বিকেম ওল্ড। এই বাক্যের মধ্যে দেখো তো, হি গ্রিউ ওল্ড মানে কি? সে কি একদিনে ওল্ড হয়ে গেছে? হয় নাই, ধীরে ধীরে আসছে না এটা। সো কোনো কাজ যদি ধীরে ধীরে হয় সেক্ষেত্রে ইনকোয়েটিভ ভার্ব বলে। এই ভার্বের নাম তোমরা কখনো শুনোই নাই। হ্যাঁ, কোনো কোচিংয়ে কেউ যদি তোমাকে ভার্বের ক্লাস করায়, হয়তো এটা পড়াবেও না, কিন্তু খেয়াল করলে দেখতে পাবা এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 সালে আসা সাম্প্রতিক কোশ্চেন। সো আমরা এই ধরনের কোশ্চেন যখন পড়ব বা এই ধরনের টপিক সবগুলো ক্লিয়ার করার জন্য, সব কিছু পড়ার জন্য রাকিব স্যারের ক্লাসে আসতে হবে। রাকিব স্যারের ক্লাসে আসতে হবে, রাকিব স্যারের বেসিক কোর্স করতে হবে এবং কোর্সের ক্লাস শেষে বলতে হবে রাকিব স্যারের ক্লাস মানে মধু মধু মধু, যাতে আমি কোনো পোস্ট করলে আপনার সাথে সাথে বলতে পারেন শিরায় শিরায় রক্ত। কবে বলবেন এগুলা? দেখেন, পায়োনিয়ার্স নামে একটা পেজ কমেন্ট করছে যে পিডিএফ পাবেন আমার ইনবক্সে। একটা পেজ কমেন্ট করেছে, সানগ্লাস সাথে আছে, সেটা এই যে এই পেজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সব কিছু। সো যারাই পিডিএফ চান এই পেজটাকে ফলো করে রাখেন, কাজে দিবে। এই পেজেই আমাদের কোর্স হবে, কালকে লঞ্চিং আছে। সো কেউ দেরি করবেন না, ক্লাসে চলে আসবেন, অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান, ক্লাসগুলো করতে থাকেন। থ্যাংক ইউ। আমরা পড়াশোনার মধ্যে আবারও ফেরত যাই। ইনকোয়েটিভ ভার্ব কাকে বলে আমরা পড়লাম। ইনকোয়েটিভ পরে পরে আর অনেক কিছু পড়তে হবে। ইনকোয়েটিভ পড়ার পর আর অনেক কিছু পড়তে হবে, যে ভাইয়া পজিটিভ কোনটা, আবার ফ্যাক্টিটিভ কোনটা, তাই না? কগনেট কোনটা, এগুলো কোনগুলো, এগুলো আমাদেরকে একটু পরে পড়তে হবে। বাট তার আগে আমি কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে আসি এইটা দিয়ে। ফাদার লাভস মি, হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। ফাদার লাভস মি, হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। ঠিক আছে, ওকে। একজন বলছেন যে ভাই আপনি পরতে ক্লাস নেন না জান্নাতুল মানিয়া? নিই পরে একটু পর ভাইয়েরা গেছেন কক্সবাজারে ঘুরতে, বান্দরবানের ট্যুরে, তারা ট্যুর থেকে আসুক তারপর। ঠিক আছে, বলেন। ঠিক আছে, ভেরি গুড। কি হবে উত্তর?
সো দেখেন, বাবা আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আমাকে। এর হচ্ছে সহজ প্রশ্ন হতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসা ট্রানজিটিভ ভার্ব, এর মধ্যে এত টাইম দেওয়া ঠিক না। দেখেন, লেট আস উইন্টার ইজ ইন মালয়েশিয়া, এই বাক্যের মধ্যে উইন্টারের নিচে দাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বাক্যের মধ্যে উইন্টারের নিচে দাগ দেওয়া হয়েছে। উইন্টারটা একটা ভার্ব, কোন ভার্ব এটা নির্ণয় করতে হবে। উইন্টারটা একটা ভার্ব, কোন ভার্ব নির্ণয় করতে হবে। আমরা আজকে ভার্বের সকল প্রকারভেদ পড়ে তারপরেই ক্লাস শেষ করব, এর আগে ক্লাস শেষ হবে না, যতক্ষণ ক্লাস লাগবে। ঠিক আছে, যতক্ষণ ক্লাস লাগবে অবশ্যই আমরা জানাবো। ভেরি গুড। পারছেন সবাই? দেখেন, সবসময় মনে রাখবেন, ইম্পারেটিভ বাক্যে মেইন ভার্ব হচ্ছে লেট অথবা শুরুর ভার্বটা। সো লেট যুক্ত বাক্যে ভার্ব হচ্ছে এইটা, এইটাও একটা ভার্ব। কি ভার্ব? এখানে টু উজ্জ আছে, টু প্লাস ভার্ব। যে লেট আস উইন্টার মানে হচ্ছে অ্যালাউ আস টু উইন্টার, আমাদেরকে শীত কাটাতে দাও ইন মালয়েশিয়া, মালয়েশিয়ায় শীতকাল কাটাতে দাও। কারণ মালয়েশিয়ার মধ্যে শীতকাল একটু ভালো, এবং ওখানে ট্রিপে অনেকেই যায়, ট্যুরে যায়, আপনারাও ট্যুরে যান বিশ্ববিদ্যালয় জীবনে। এটা দোয়া করে দিলাম যে আপনারা আমার চেয়ে বড় বড় জায়গায় ট্যুরে যান। আমি এখনও বাংলাদেশেই আছি, ইন্ডিয়াতে যাইনি। বাংলাদেশের 64 জেলা শেষ করার বা 64 জেলায় পা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সো বলেন, আপনারা বিশ্ববিদ্যালয় জীবনে সেগুলো করেন। সো উইন্টারটা এখানে এক ধরনের ভার্ব। টু উইন্টার থাকলে কি হইতো? টু উইন্টার থাকলে কি হওয়ার কথা? টু উইন্টার হলে নন ফাইনিট ভার্বের ইনফিনিটিভ হওয়ার কথা না? ইনফিনিটিভ হওয়ার কথা। যেহেতু এখানে লুকায় আছে, কি আছে? টুটা লুকায় আছে, এই জন্য এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। কি বলে? বেয়ার ইনফিনিটিভ। লুকায় আসার জন্য কি হবে? বেয়ার ইনফিনিটিভ। যেমন আমি দিলাম যে লেট মি প্লে, ধরুন বললাম আমি লুডো, আমাকে লুডো খেলতে দাও, আমি সকিনার জীবন নিয়ে লুডো খেলতে চাই। এইখানে লেটটা মেইন ভার্ব, প্লেটা হচ্ছে ইনফিনিটিভ। টু উজ্জ আছে না? টু উজ্জ থাকলে এটা কী হবে? বেয়ার ইনফিনিটিভ। লেট মি গো দেয়ার, গোটা বেয়ার ইনফিনিটিভ। লেট আস পার্টিসিপেট ইন দ্য এক্সাম, পার্টিসিপেট হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। সো লেটের পরে যদি আর একটা ভার্ব বসে, এটা বেয়ার ইনফিনিটিভ হবে বা ভার্ব হবে। কী হবে? বেয়ার ইনফিনিটিভ, নন ফাইনিট ভার্ব বা ভার্ব। ওকে, ঠিক আছে। এরপর দেখেন যে বলা হচ্ছে 46তম বিশেষে আসছে যে নিচের কোন শব্দকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়? মোবাইল, সুগার, মিডিয়া, স্যান্ড। নিচের কোন শব্দকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায় বলেন তো দেখি। এখানে সুগার মানে চিনি হয় না, সুগার মানে হচ্ছে তেল দেয়া, মিষ্টি মিষ্টি কথা বলা। বলেন কি হতে পারে? হইতে পারে গরমকালে মজা। আমি গরিব, আমি এখনো যাই নাই। হ্যাঁ, তারপরে আবার তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, কোনো টাকা পয়সাও নেই, তাহলে আমি কেমনে চলবো বলো? তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, এত ভালো একটা ইংরেজি কোর্স ফ্রিতে দিচ্ছি, তাহলে আমি কেমনে মালয়েশিয়া যাব? ভেরি গুড। মোবাইল শব্দটা একটা অ্যাডজেক্টিভ। মোবাইল কিন্তু মোবাইল ফোন বোঝায় না। মোবাইল মানে হচ্ছে চলমান, ভ্রাম্যমান বোঝায়। চলমান বা ভ্রাম্যমান, মূলত ভ্রাম্যমান বোঝায়, চলমান তো না, ভ্রাম্যমান। চলমান কম বোঝায়। সুগার মানে হচ্ছে ভার্ব হইতে পারে, আই সুগার কোটেড হিম অথবা আই সুগার হিম, এটা হইতে পারে। আমি তেল মারছি তাকে, এরকম মিনিং হইতে পারে। মিডিয়া তো নাউন, মিডিয়া, মিডিয়াম, প্লুরাল সিঙ্গুলার নাউন তোমরা পড়ছো। স্যান্ড তোমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছো। স্যান্ড হইলে বালু হয়, স্যান্ডের সাথে এস যুক্ত করলে স্যান্ডস হইলে কি হয়? মরুভূমি হয়। স্যান্ড হইলে বালু হয়, স্যান্ডস হইলে মরুভূমি হওয়ার কথা। হওয়ার কথা কি না? ঠিক আছে, ভেরি গুড। আমরা এখানে বইয়ের মধ্যে থেকে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস তুলে দিছি। আশা করি তোমরা পারবা, কোনোভাবেই তোমাদের সমস্যা হওয়ার কথা না। স্টিল আমি তোমাদেরকে অনেকগুলো এক্সাম্পল দিছি, যে এক্সাম্পলগুলো এখানে দেখো অনেকগুলো দিছি, এগুলো প্র্যাকটিস করাইছি। এটা প্র্যাকটিস করানো বাকি সেটা করাই যাই। দ্য গার্ল লুকস হ্যাপি, মেয়েটাকে খুশি দেখাচ্ছে। দ্য গার্ল লুকস হ্যাপি, এর ক্ষেত্রে অ্যান্সার কী হবে? ওকে, স্যান্ড ভার্ব না, স্যান্ড হচ্ছে, তোমরা লাভ রিয়েক্ট দাও না এখনো। স্যান্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো স্যান্ডের সাথে এস যুক্ত করলে মরুভূমি হয়ে যায়, আর স্যান্ড মানে বালু, আনকাউন্টেবল নাউন। ওকে, গুড। ঠিক আছে, এখানে যে আমরা বাক্যগুলো দেখছি, দ্য গার্ল লুকস হ্যাপি, মেয়েটা নিজেই হ্যাপি না। মেয়েটা কি কারোর দিকে তাকাইছে? না, তাকে খুশি দেখাচ্ছে, আমরা তার দিকে তাকাইছি।
ওই যে কুদ্দুসের প্রেম কাহিনীর মধ্যে আমরা পড়লাম বি বিকাম লুক ফিল সিম, ওখানে লুক ছিল কি না? লুক ছিল, তাহলে এটা একটা কি ভার্ব? লিঙ্ক ইন ভার্ব। লুক ছিল লিঙ্ক ইন ভার্ব, ঠিক আছে। এখন লুক ছিল লিঙ্ক ইন ভার্ব, মনে থাকবে। দেখেন এখানে একটা ভার্ব দেওয়া আছে, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন, এটা কি হবে? অবশ্যই উত্তর করেন সবাই। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন কি হবে? ভেরি গুড, এখানেও আছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন ইজ ইমপ্রিজন। কি হবে উত্তর? ইমপ্রিজন। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন ইজ ইমপ্রিজন। ওকে, মাইশা আক্তার, মোহনা ম্যাডাম ক্লাস দেখতেছেন, কেমন আছেন মোহনা ম্যাডাম? পড়াশোনা হচ্ছে? সো যাই হোক, নন ফাইনাইট ভার্ব যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, নন ফাইনাইট ভার্ব বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটা হবে সিঙ্গুলার। আমার সাথে কমেন্ট করেন, নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। তো সাইক্লিং হচ্ছে একটা ভার্ব, এর পরে ইজ বসবে। এন্ড কথা হচ্ছে যে এক্সারসাইজ তো আনকাউন্টেবল হওয়ার কথা, আনকাউন্টেবল হওয়ার কথা, তবে বিশেষ প্রকারভেদ যদি চলে আসে তখন এটার মধ্যে আবার কাউন্টেবল করা যায়। যেমন ফিশ, ফিশটা আনকাউন্টেবল হওয়ার কথা, মাছের প্রকারভেদে ভাগ করলে রুই, কাতলা, মৃগেল এই ধরনের ভাগ করে ফেললে তখন আবার এটা কাউন্টেবল হয়ে যায়, মনে থাকবে। সো এই যে টি একটা চা, এটাও আনকাউন্টেবল, কিন্তু চায়ের পাতা বুঝাইলে আনকাউন্টেবল। আবার যদি আমি বলি ব্ল্যাক টি, গ্রিন টি, হ্যাঁ, কড়া চা, তখন আবার এটা কাউন্টেবল হয়ে যায়। এরকম কিছু জিনিস আছে। সাইক্লিং তো এদের মধ্যে একটা, এই জন্য এটার এক্সাম অ্যান্সার হবে সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। এটাকে ডান বাম করার কিছু নাই। অন্য কোনো বইয়ে ভুল উত্তর দেখে ভাববেন না যে এটা অন্য কিছু উত্তর হবে, অফকোর্স এইটাই উত্তর হবে। আমরা এটা পড়ছি ভার্ব ফর্ম দ্য ওয়ার্ড, বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে যাই। বলা আছে এশিয়ানস আর নট প্রায়োরিটাইজড, এশিয়ানস আর নট প্রায়োরিটাইজড ইন মেডিকেল রিসার্চ। হ্যাঁ, আপনাদের একটুক না পড়লেও চলবে, এখান থেকে পড়লেই চলবে। দেখেন আমার মূল অংশ কি, যে এশিয়ানস এর ভার্ব হচ্ছে আর নট, প্রায়োরিটাইজ শব্দটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কথা, তাই না? সো এশিয়ানস আর নট প্রায়োরিটাইজ মানে কি? এটা প্যাসিভ, ওরা তো নিজে নিজেকে প্রায়োরিটাইজ করবে না। প্যাসিভ মানে কি? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভিত্রি। সো ভিত্রি কার হয়? ভার্বের হয়। ভার্ব হলে কোনটা হবে? এটা। এন্ড মনে হতে পারে যে ভাই অ্যাডজেক্টিভও তো হইতে পারতো, অ্যাডজেক্টিভ হইতে পারতো, বাট এটাকে আপনি অ্যাক্টিভ করলেই দেখবেন যে পিপল ডু নট প্রায়োরিটাইজ এশিয়ান পিপল, বা পিপল ডু নট প্রায়োরিটাইজ, এরকমই তো হইতো। পিপল বা ওয়েস্ট পিপল ডোন্ট প্রায়োরিটাইজ, অনেকটা এরকম না? প্রায়োরিটাইজ এশিয়ানস, এরকম কিনা? সো তখন এই প্রায়োরিটাইজটা ভার্ব কিনা? সো অবশ্যই এটা একটা ভার্ব। অ্যাডজেক্টিভ হইতো কখন? আমি বললাম যে দ্য ম্যাচ ইজ ইন্টারেস্টিং, দ্য ম্যাচ ইজ ইন্টারেস্টিং, দ্য ম্যাচ ইজ ইন্টারেস্টিং, তখন এটা হইতো। ওকে, তাহলে আমরা এখন এগুলোর অ্যান্সার করে যাই যাতে আপনারা পড়ে ফেলেন। এগুলো কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে যে V1 কোনটা, V2 কোনটা, V3 কোনটা। আমি ছকেও দিচ্ছি, এগুলো সব অবশ্যই বই থেকে কমপ্লিট করে ফেলবেন, কোনটা বাদ দিবেন না, বইয়ের মধ্যে অনেকগুলো আছে। হ্যাঁ, একটা লাই মানে মিথ্যা বলা, একটা লাই মানে মিথ্যা বলা, আর একটা লাই আছে হচ্ছে শুয়ে পড়া, আর একটা আছে লে, লে মানে ডিম পাড়া অনেকে মনে করে, বা কোনো বস্তু রাখা। এগুলো তিনটে যেন পারেন। যেমন লাই, এই মিথ্যা বলা মানে লাই, লাইড, লাইড, এটা হচ্ছে মিথ্যা বলা। আবার এই লাই মানে হচ্ছে শুয়ে পড়া বা শুয়ে থাকা, শুয়ে থাকা বা শয়ন, এটা ক্ষেত্রে হচ্ছে লাই, লে, লেন। আবার লের ক্ষেত্রে হচ্ছে লে, লেড, লেড, লে, লেড, লেড। সো আমরা বলতেছি যে কোনো একটার পাস্ট ফর্ম কোনটা বা পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, V3, V3 এই তিনটার যে কোনো একটা থাকলেই হবে, তাই না? ওকে, এবার দেখেন বলা হচ্ছে কোন ভার্বটা লাই, কোন ভার্বটার V3? লাইয়ের V3, লাই, লাইয়ের V3। এটা কি লাইয়ের V3 না লে এর V3? লে, সেটা বাদ যাবে। লাই এর V3 হয় এইটা হবে না এইটা হবে, এই দুটোর মধ্যে কোনটা আছে? একটা আছে লেইন, সো উত্তর হবে লেইন। এই যে এই প্যাচ, এই প্যাচ না বুঝে অনেকে উত্তর করে, এই প্যাচ কিন্তু ঠিক করতে হবে। যে রাজহাঁস ডিম পারতো, এটা কিন্তু এইটা ডিম পাড়া এক্স্যাক্ট মিনিং না, আমরা ভাবার্থ হিসেবে ধরে নিচ্ছি। অনেক সময় বস্তু রাখাও হইতে পারে, কোনো বস্তুকে আপনি কোথাও ফালায় রাখছেন, ঠিক আছে? ওকে, এবং এটা অনেকেই ভুল করার পরে লজ্জায় আবার কমেন্ট ডিলিট করতেছে। কেন রে, কেন কমেন্ট ডিলিট করবি তুই? ওকে, ভয় কিসের? ওকে,
আবার দেখেন যে হচ্ছে এটার ক্ষেত্রে কনফিউজিং কোশ্চেন কিন্তু অনেক আসে। ডিম পাড়ার ইংরেজি হইলে এখানে লেইট বসতো। আমরা দেশে শুধু লাই, মূল ভার্ব কোনটা? লাই। লাইয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে লেইন, হয় লেইন নয় লাইট। লাইট তো অপশনে নাই। সো এগুলো আমার ক্লাস করলে আপনি এই জিনিসগুলো শিখতে পারেন। এগুলো অবশ্যই বইয়ের বাইরের জিনিস, বা আপনাকে ক্লাসে কেউ পড়াবেন না এই ধরনের জিনিস, তাই না? সো অবশ্যই আপনারা এগুলো অবশ্যই পড়বেন, কোনোটা পড়া বাদ দিবেন না। ঠিক আছে, তাবিয়া বলছেন এটা কি ফ্রি বেসিক কোর্সের ক্লাস? এটা ফ্রি বেসিক কোর্সের ইন্ট্রোডাকশন ক্লাস ধরে নিতে পারো। ফ্রি বেসিক কোর্সের ক্লাস আগামীকাল থেকে শুরু হবে, আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ এখানে শুরু হবে পায়োনিয়ার্স পেজে, কেউ মিস করবে না। যাই হোক, পিপল লর্ডেড ম্যান্ডেলা মানে প্রশংসা করেছে, এটার প্রেজেন্ট ফর্ম কি এটা বলতে বলছে। প্রেজেন্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম কি হবে রে? 5 সেকেন্ড টাইম দিলাম, বলেন উত্তর কি? ঠিক আছে, ওকে। একজন বলছে আপনার ক্লাসটাও ভালো লাগে। আপনার কি আরও কারো ক্লাসও ভালো লাগে আমার ছাড়া? আমি তো জেলাস হয়ে গেলাম। আমি তো পসেসিভ হয়ে থাকতে চাই যে আপনারা শুধু বলবেন যে শুধু রাকিব স্যারের ক্লাস ভালো লাগে। না, আপনারা তো কি আর বলবো। সো যারা এখনও গ্রুপে যুক্ত হন নাই, পায়োনিয়ার্স পেজে নক করে বা পায়োনিয়ার্স পেজে কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন। People lauded Mandela's humanity, kindness and dignity. The present form of the underlined word is people laud. Laud মানে প্রশংসা করা। লর্ড শব্দটা আসছে অ্যাপ্লড করা থেকে। অ্যাপ্লড মানে হাততালি দিয়ে প্রশংসা করা। গেভ আপ এরকমের কিছু সব ভার্ব আছে বা গ্রুপ ভার্ব আছে। গেভ আপ, তারপরে আরও কিছু ভার্ব আছে, যেমন ধরেন লাভ, সকিনা কুদ্দুসকে লাভ করে, এরপরে কিছুদিন পরে হেট করবে, ওদের ভালোবাসার জার্নি শুরু হবে, কিছুদিন পরে ফিনিশ হবে, কিছুদিন পরে তারা আবার রেগ্রেট করবে, তারপরে মনে করবে যে না যতদিন ছিল ততদিন এনজয় করেছি, এবার বলবে একবার কনসিডার করে দেখবো নাকি তাকে জীবনে ফেরত নিয়ে আসার, ইত্যাদি ভার্বগুলোর পরে যদি আর একটা ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, যেমন আই লাভ রিডিং বুকস, আই হেট রিডিং বুকস, আই স্টার্টেড রিডিং বুকস, আই ফিনিশড রিডিং বুকস, আই রিগ্রেট টেকিং এ কাপ অফ টি, আই এনজয় সুইমিং, আই কনসিডার রিমেম্বারিং ইউ বা কলিং ইউ। এগুলো সবগুলোর পরে, এগুলোর পরে যদি আর একটা ভার্ব বসে কী হবে বলেন তো? এদের পরে কি হয়? এদের পরে ভার্বের সাথে আইএনজি, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসও অর্ধেক এখানে হয়ে যাচ্ছে রে। ওরে বাপরে, তোদের তো অনেক মজা। সো হি গেভ আপ ডিরেক্টলি হবে প্লেইং। ঠিক আছে, হি গেভ আপ প্লেইং। তো কুদ্দুস সকিনাকে দিয়ে আমরা কত কিছু পড়তে পারি। তোমরা যারা যশোরে আছো তারা যে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি এত কুদ্দুস সকিনা করেন কেন, বা অন্যান্য জায়গায় আছে যে কুদ্দুস সকিনা করেন কেন, কেন কুদ্দুস সকিনা করি এবার বুঝতে পারছো? কুদ্দুস সকিনা আমাদেরকে পড়াশোনার মধ্যে প্রচুর হেল্প করে। বুঝতে পারছি যে কুদ্দুস সকিনার মতো হেল্প আমাদেরকে কেউ করে? কেউই করে না। সো কুদ্দুস সকিনা যেহেতু এত হেল্প করে, সেহেতু আমাদেরকে ওটাই বেশি বেশি পড়তে হবে। প্রেজেন্ট ফর্ম অফ লস্ট ইম্পর্টেন্ট কোনটা হবে? ভেরি মাচ ইম্পর্টেন্ট। লস্ট টি যুক্ত আছে, এটা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো এটা তো হবে না, এটা হচ্ছে V2 বা V3, তুমি দুইটাই বলতে পারো। প্রেজেন্ট ফর্ম হয়তো হবে V1। কোনটা হবে V1 তাহলে? A, B নাকি D? টাইম আর 3 সেকেন্ড। সো আমরা এগুলো পড়ার ক্ষেত্রে মাথায় কি রাখবো? যে লস্ট শব্দটা হচ্ছে নাউন, আর লুজ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব হচ্ছে এইটা। এই লুজ মানে কি? যে তোর প্যান্ট ঢিলা, এই লুজ মানে ঢিলা। আর উপরেরটা লস মানে ক্ষতি, উপরে লস মানে কি? ক্ষতি। এই লুজ মানে কি? ঢিলা। এই লস মানে হারালো, আর এই লুজ মানে হারানো বা হারায়, হারায়। এটা মনে থাকবে। সো লুজ, লস্ট, লস্ট। আই এনজয় টিচিং, একটু আগে বলছি না এনজয়ের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? কোন পাইছেন? একটু আগে পড়ছেন না? এনজয়ের পরে টিচিং, এটা রাবিতে আসা কি হবে? জিরান্ড হবে রে। কি হবে রে? জিরান্ড। আমি পছন্দ করি, কি পছন্দ করি? সো নন ফাইনাইট ভার্ব কয় ধরনের? নন ফাইনাইট হচ্ছে 3 ধরনের। কি কি? একটা ইনফিনিটিভ, একটা জিরান্ড, আর একটা পার্টিসিপল।
ইনফিনিটিভ জিরান্ডার পার্টিসিপল। ইনফিনিটিভ কোনটা? টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ কোনটা? টু প্লাস ভার্ব। জিরান্ড কোনটা? ভার্বের সাথে আইএনজি নাউনের জায়গায় বসতে হবে। কোথায় বসতে হবে? বা নাউনের মতো কাজ করবে। কার মতো কাজ করে? ভার্বের সাথে আইএনজি নাউনের মতো কাজ করে। পার্টিসিপল কোনটা? পার্টিসিপল হতে পারে তিন ধরনের। একটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আবার আরেকটা হতে পারে পাস্ট পার্টিসিপল। ওইটা কি? এটা হচ্ছে ডিরেক্ট V3, এতিম V3, এতিম V3, যার আগে অক্সিলারি ভার্ব বসবে না। এটা হচ্ছে এতিম V3 পাস্ট পার্টিসিপল। আর একটা পারফেক্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা কি পারফেক্ট পার্টিসিপল নাকি রে? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর একটা পার্টিসিপল কোনটা? পারফেক্ট নাকি অন্য কিছু বলেন দেখি? এটা তো পারেন নাকি? ঠিক আছে, ভেরি গুড। ওকে, গুড। সো পারফেক্ট পার্টিসিপল কোনটা এটা কমেন্টে জানাবেন না আমাকে। হ্যাভিং প্লাস V3। এখন এর মধ্যে আমি ভার্ব যখন পড়াইছি তখনই তো বলে দিছি রে যে এই যে ইনফিনিটিভ হইতে পারে টু প্লাস ভার্ব, এটা V5, এটা নন ফাইনাইট ভার্ব। আবার এটাও বলে দিছি ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে V4। V4টা এতিম, অক্সিলারি ভার্ব থাকলে ফাইনাইট, না থাকলে নন ফাইনাইট। এখন অক্সিলারি ভার্ব এখানে নাই জন্যই আমি দিচ্ছি। নাউনের মতো কাজ করলে তখন জিরান্ড, নাউনের মতো কাজ না করে অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তখন প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 একা একা, চমকে চলেছে একা একার মতো আর কি, একা একা। পারফেক্ট পার্টিসিপল কোনটা? হ্যাভিং প্লাস V3। মনে থাকবে? সো তোমরা যারা ইংরেজি বেসিক কোর্সে আসবা তাদেরকে আমরা এগুলো ধরে ধরে করাই দিব, কোনোটাই বাদ দিব না, কোনোটাই বাদ দিব না। বাট তোমাদের এই বেসিক ক্লাসটা করাইতে আজকে অনেক টাইম চলে গেল, 1 ঘন্টা 31 মিনিট হয়ে গেছে বলা যায়। তার মধ্যে একের পর এক শুরু হয়েছে যে ভাইয়া আজকে আর পড়ায়েন না, আজকে আর পড়ায়েন না। কেন? কারণ ভাইয়া আজকে আছে, বাংলাদেশের খেলা আছে, এটা বাংলাদেশের খেলা দেখি, কালকে পড়ায়েন বা অন্য দিন পড়েন। সো আগামীকাল থেকেই কিন্তু আমাদের মূল শুরু, পেইড কোর্স শুরু। যারা এখনও যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কেউ দেরি করো না। হ্যাঁ, দেরি করো না। এই পর্যন্ত যেগুলো পড়ছো এগুলো আজকের পড়া থাকুক, অনেক পড়া হয়েছে। আমরা যদি শেষ পর্যন্ত আরও পড়তে চাই আরও 2-3 ঘন্টা লাগবে। এরকম এতগুলো স্লাইড আমার কাছে আছে, শেষ করা যাবে না, ঠিক আছে? সো আমি এই পিডিএফটা যা যা সহ দিছি, সাবজেক্টিভ সহ যা দিছি সব তোমাদেরকে দিব। তোমরা এখান থেকে নিজের মতো করে পড়তে পারবা। এই যে ব্যাখ্যা সহ দেওয়া আছে। বাংলাদেশের খেলা আছে, আমাকেও ধরো যে মনটা একটু উড়ু উড়ু করছে, ক্লাস নিলাম এতক্ষণ, এর মধ্যেও মন উড়ু উড়ু করতেছিল, এর মধ্যে ফোন টিপতেছিলাম। সো যাই হোক, আমরা এতগুলো পড়ছি, নো প্রবলেম, সবগুলোই পড়বো, পিডিএফও তোমাদেরকে দিব। বাট কালকে থেকে আমাদের বেসিক কোর্সে ক্লাস শুরু, পায়োনিয়ার্স পেজের মধ্যে। কোন পেজ? পায়োনিয়ার্স। আমি কিন্তু তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিছি, তোমরা এখানে আমাকে মেসেজ করতে পারবা। হ্যাঁ, আমার ফোন নাম্বার একটাই, এমন না যে রাকিব ভাইয়ের 2-3টা ফোন নাম্বার, সেখান থেকে তোমাকে একটা দিলাম, বা পার্সোনাল নাম্বার আলাদা, যে তোমাদেরকে পার্সোনাল নাম্বার দিব না যদি কেউ ডিস্টার্ব করে, এরকম কিছু না। আমি ডিস্টার্ব করাকে ভয় পাই না, স্টুডেন্ট আমাকে মেসেজ দিতেই পারে। সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে আমি বলবো যে যাও পেজ থেকে লিঙ্ক নাও, কারণ আমি লিঙ্ক দিই না, পেজ থেকে অ্যাডমিন লিঙ্ক দিবে। আবার পেজের নাম হচ্ছে PIONERS, পায়োনিয়ার্স। এর অর্থ পথিকৃতরা, যারা পথ দেখায়। আমরা তোমাদেরকে পথ দেখাতে চাই, আমি তোমাদেরকে পথ দেখাতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জার্নিতে তোমাদের পাশে থাকতে চাই। এখন থেকে শুরু করে চান্স পাওয়া, ক্লাস শুরু হওয়া পর্যন্ত আমি চাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এবং আমি তোমাদের গাইড হয়ে থাকি। সো সেই দিনটির জন্য অপেক্ষা করো। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড নাইট। বাংলাদেশের জয় হোক, বাংলাদেশ জিতুক, তোমরা জিতে যাও, আমরা বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পাই, এরপরে ক্লাসে দেখা হোক ইনশাল্লাহ, বা ক্যাম্পাসে দেখা হোক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।